নিশ্চয়ই আপনারা সব জায়গায় উত্তর দিচ্ছেন বা বলছেন এই বিষয়ে। এটা দিয়ে শুরু করি। যেহেতু ভোটের প্রচারণা চলছে, আপনারা কেমন দেখছেন? দুজনের কাছে একই প্রশ্ন, ছোট ছোট করে একটু শুনি। যে আক্রমণাত্মক পাল্টাপাল্টিও শোনা যাচ্ছে, বিভিন্ন জায়গায় চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। আপনি মানে কেমন মনে হচ্ছে যে প্রচারণা এখন পর্যন্ত কেমন? মাসুদ কামাল, আপনার কাছ থেকে শুরু করি। না, মাত্র তো দুদিন হলো, হুম। বৃহস্পতিবার শুক্রবার গেল, আজকে শনিবারও দেখলাম। আমি কিন্তু এখানে এখনো মানে হতাশ হওয়ার মতো অথবা উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কিছু দেখিনি। আমার কাছে মনে হয়েছে যে এরকমটাই তো স্বাভাবিক। আর আরেকটা জিনিস হলো কি, আমার কাছে, আমার ব্যক্তিগত ভাবে, এটা কিন্তু অনেকে একমত নাও হতে পারেন, আমার ব্যক্তিগত ভাবে মনে হয়েছে যে দুটো অসম শক্তির মধ্যে আসলে এবার একটা ভোট যুদ্ধ হচ্ছে। যেহেতু অসম শক্তির মধ্যে হচ্ছে, তো এটা ভুল হতে পারে, কিন্তু তো আমি আমার অবজারভেশনটা বলি। তো এক যে পক্ষটা দুর্বল, তারা আসলে ভোটের মাঠে কি করতে পারবে জানি না, কিন্তু তারা কিন্তু কথার দ্বারা মানে একটু সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে। এটা হলো আমার ধারণা। যদি আপনার সমান সমান, যেমন যদি এখানে আওয়ামী লীগ থাকতো, হুম। তাহলে হয়তো আমরা মানে হয়তো শুরুর দিন থেকে মারামারি দেখতে শুরু করতাম। হয়তো দুই পক্ষ যখন সমান সমান হয়ে যায় না, তো উত্তেজনাটা একটু বেশি হয়। হুম। তো এখানে ওই উত্তেজনাটা কম। এখন কথার মারপেচ, কথার অভিযোগ, পাল্টা অভিযোগ, প্রতিপক্ষকে ঘায়েল করা কথা দিয়ে, বাক্যবাদ দিয়ে, নানাভাবে লজিক দিয়ে এগুলো চলছে। এবং এই চলাটাকে না আমার কাছে হেলদি মনে হয়, আমার কাছে আনহেলদি মনে হয় না। হেলদি মনে হয় এই কারণে যে একজন একটা বলতেছে, আরেকজন সেটাকে লজিক দিয়ে খণ্ডন করতেছে। তো আমি একজন দর্শক হিসেবে, ভোটার হিসেবে আমি তো এনজয় করি। আমি আচ্ছা, এনজয় করি এই কিন্তু ওই কারণে, প্রশ্নটা আপনার কাছে আমি একটু করতে চাই। আপনি অসম শক্তি কেন বলছেন? মানে দুটি অসম শক্তি কেন বলছেন? এটা আমার মনে হয় বাংলাদেশে ভোটের যে বাজার, মানে ভোটের যে হিসাব নিকাশ, হুম। এতদিনের যে অভিজ্ঞতা, আমার হুম। মনে হয় যে এখানে আসলে বিএনপির ভোট জামাতের চেয়ে অনেক বেশি। এটা আমার কাছে মনে হয়। এখন জি। মনে করেন আপনি যদি কোনো কোনো একটা জরিপ দেখায় বলেন, কেন ওই জরিপে তো বলেছে যে জামাত বিএনপি ভোট করতে 1% পার্থক্য। হ্যাঁ, হতে পারে, ওটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। ওনারা জরিপে পেয়েছেন, তাই দিয়েছেন। আর আমার যেটা অভিজ্ঞতা, আমি তো মানুষের সঙ্গে কথাবার্তা বলি আছি, কিন্তু আবার পাশাপাশি আমি এটাও বলি যে ভোট তো আসলে বলা যায় না। 91-এর কথা মনে করেন একবার, আপনারা মনে আছে কিনা জানি না, হয়তো আপনাদের মনে নাই। আমরা যারা একটু প্রবীণ আছি তারা হয়তো জানি না। 91-এ কিন্তু ওই ভোটে যে বিএনপি জিতবে, এটা বিএনপি নিজেরাও বিশ্বাস করতো না। এবং করতো না বলে তারা ভোটের যেদিন রেজাল্ট হবে, ওই দিন তারা আগাম হরতাল ডেকে বসছে। হুম। কিন্তু যখন তারা জিতে গেল, তখন তার হরতাল হয় না। যাক, এরকম কিন্তু হয়। কাজেই জনগণ যে শেষ পর্যন্ত কোন দিকে কি করবে, এটা কেউ জানে না। মানুষের মন তো, আর অনেক মানুষের মন তো আরো ভয়ঙ্কর। হুম। কাজেই শেষ পর্যন্ত কি হবে জানি না, কিন্তু আমার হিসাব মতে বিএনপির সঙ্গে জামাতের আসলে ভোটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা না। জি, কথা ভোট না। আপনার এই জায়গা থেকে আমি ডক্টর নাহারিনের কাছে যাই। কিন্তু এখানে আমি আসলে কিছু প্রশ্ন করবো। আপনি ভোটের হিসাব নিকাশের কথা বলছেন, আমি আজকে শিরোনামই করেছি নির্বাচনী সমীকরণ মিলবে তো, মানে হিসাব নিকাশটা মিলবে তো। কিছু পয়েন্টে কথা বলতে চাই। তবে ডক্টর নাহারিন, আপনার কাছেও একই প্রশ্ন আগে একটু শুনে নিই। আপনার কাছে কি মনে হচ্ছে যে প্রচারণা পরিবেশ আপনার কাছে কেমন মনে হচ্ছে এখন পর্যন্ত? আমিও মাসুদ কামাল ভাইয়ের সাথে একমত। যতটুকু প্রচারণা দেখছি ভেরি পজিটিভ মনে হচ্ছে। একটা জিনিস খুব ভালো লাগছে, যেটা সব জায়গায় বলছি, যে কেউ কারোর নাম ধরে ওরকম হুম। করে তীব্র মানে বাক্য বাণে বিদ্ধ করছে না একজন আরেকজনকে। ইনডিরেক্টলি বলছেন, সুন্দর বলছেন। আমরা মানে কোকিলের ডাকও শুনেছি আজকে, হুম। তাই হুম। না? হুম। মানে কোকিলের ডাক শুনেছি, অনেক কিছু শুনছি। এগুলো একটা পজিটিভ সাইন। তবে একটা জায়গাতে আমার একটু খারাপ লেগেছে, যে একটা ছেলে, মানে ছেলে বলবো কিনা কি বলতে হবে, এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি, হ্যাঁ, উনার একটা বক্তব্য আজকে আমার খুবই অশালীন লেগেছে। উনি সবসময় আসলে এই ধরনের অশালীন বক্তব্য দেন। আহ এবং মানে এতই অশালীন লেগেছে, ওই জায়গা থেকে মনে হয়েছে যে এটা একটু শিষ্টাচার বহির্ভূত, এভাবে কথা না বললে হয়। তবে উনার একটি ক্যারেক্টার আছে, মানে ক্যারেক্টারিস্টিক হচ্ছে উনি সবসময় সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন থাকতে চান, সেটা তার শব্দ বান দিয়ে হোক বা যা দিয়ে হোক। তো এটা হয়তো উনার একটা স্ট্র্যাটেজি। আর আপনি যেটা বললেন যে নির্বাচনের সমীকরণ মিলছে কিনা, নির্বাচনের যে সমীকরণ, সমীকরণটা মিললেই তো আর গণতন্ত্র থাকে না, না? সমীকরণের অমিল হবে, ওখান থেকে গণতন্ত্রের তৈরি। তো গণতন্ত্র মানেই হচ্ছে একটা সমীকরণ মিলবে, আরেকটা মিলবে না। একজন যুক্তি দিবে, তার পাল্টা যুক্তি দিবে। সবকিছু যদি সমীকরণে মিলিয়ে ফেলতে চান, তাহলে তো হুম। একদলীয় শাসন কায়েম হবে। তো আমার হুম। কাছে মনে হয় যে
এভরিথিং না, ইজ ভেরি ধরুন সমীকরণ পজিটিভ। অর্থে আর এই যে হিসাব নিকাশগুলো, এই যে হিসাব নিকাশ, যেমন মাসুদ কামাল ভাই কথা বলছেন, বা তার যে ধারণা থেকে তিনি একটা হিসাব নিকাশ তার কাছে আছে যেটা থেকে মনে হচ্ছে যে একটা অসম প্রতিযোগিতা হতে পারে। তো এই যে হিসাব নিকাশটা, আপনারও নিশ্চয়ই একটা হিসাব নিকাশ আছে, আপনি মাঠ দেখছেন বা কথা বলছেন মানুষের সাথে, সেই যে হিসেব নিকাশটা, মানুষের হিসাব নিকাশ, জরিপগুলোর হিসাব নিকাশ থেকে শুরু করে নানান রকম হিসাব নিকাশ, সেই হিসাব নিকাশটা মিলবে কিনা, সেটাই আমি প্রশ্ন করতে চাই আসলে হিসাব নিকাশের প্রশ্নে। জি, আপনি শেষ করুন, তাহলে আমি পরেই বলি। জি, শেষ করুন। জি, সেই হিসাব নিকাশটা যদি বলেন সেটাও আমি কামাল ভাইয়ের সাথেই একমত যে হুম। বিএনপির মতো একটি দলের এই মুহূর্তে জামাতি ইসলামীকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে হচ্ছে, যেহেতু আওয়ামী লীগ নাই। এটাই সত্য আসলে, কারণ আপনি যদি জামাতি ইসলামীর সবচেয়ে বড় যে নেতা, হ্যাঁ, তার আমিরের যদি ভোট গুলোকে, মানে উনি যতবার ইলেকশন করেছেন সব ভোট গুলোকে যদি যোগ করেন, তাহলে বিএনপির একটা ধরেন মধ্য লেভেলের নেতার যে এককালীন ভোট সেটার সমান। তো হুম। আর যে জরিপের কথাগুলো আপনি বলছেন, দেখেন, জরিপের ফলাফল এটাও সব জায়গায় বলি যে এটাতে আপনাকে প্রথমে মনে রাখতে হবে যে টাকার উৎসটা কোথায়, জরিপটা কারা করেছেন, বা জরিপের স্যাম্পল যে আপনি নিয়েছেন। ধরেন আপনি যদি মসজিদের পাশে যে 100টা প্রশ্ন করেন, সেটার উত্তর একরকম আসবে। আপনি যদি ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে যে করেন, আরেক রকম আসবে। সো স্যাম্পলটা কেমন করে চুজ করা হচ্ছে, র্যান্ডম স্যাম্পলিং ছিল কিনা, অর্থায়ন কোথায় থেকে এসছে, সেগুলাই। হুম। তবে হয়েছে কি, আমার কাছে এখন মনে হয় যে মাঝে মাঝে এই জরিপগুলো কি আসলে কোনো কিছুকে ইন্ডিকেট করে কিনা। কারণ জরিপে আপনি দেখবেন যে একটি দল, যে দলটির কথা আমরা হুম। বলছি, যারা কখনোই ভোটের রাজনীতিতে এগিয়ে ছিলেন না, তাদেরকেই দেখানো হচ্ছে জয়ী। তো এটা এমনও হতে পারে যে এক ধরনের প্রি আইডিয়া ক্রিয়েট করা, যে হুম। যদি ফলাফলে এমন কিছু হয়ে যায় তাতে যাতে তারা বলতে পারে যে আমরা তো আসলে আগে থেকেই এটা জানতাম যে এরকম হবে। আর জামাতে ইসলামী আসলেই তো, মানে এটা সত্য কথা যে আহ আওয়ামী লীগ না থাকাতেই তো জামাতে ইসলামী আসলে এই পজিশনটাতে এই মুহূর্তে হুম। এসছে। তবে এটাও সত্য যে আপনাকে বুঝতে হবে জামাতে ইসলামীর ভোট কিছু বাড়বে। আর সবাই এক কথা যেটা বলে যে ছাত্র সংসদগুলোর ইলেকশনের হুম। রেজাল্ট দেখে হয়তো জাতীয় নির্বাচনে একটা ফল, একটা প্রভাব পড়বে। এই জায়গাটাতে আমি আসলে বলতে চাই যে আমার ধারণা জাতীয় নির্বাচন এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন কমপ্লিটলি আলাদা একটি বিষয়। ছাত্ররা যেভাবে ভোট দিয়েছে, ধরেন একটা ছাত্র শিক্ষিত একটা জায়গায়, এবং তার সাথে সাথে আমি যেহেতু জাতীয় ইলেকশনে ছিলাম, আমি বের হয়ে এসেছি, ইঞ্জিনিয়ারিং কাকে বলে সেটা আমি আমার নিজের চোখে দেখেছি। হুম। সো এবং তাছাড়াও বিজেপি মডেলে যখন একটি ওয়েলফেয়ার রাজনীতি হয়েছে, সুবিধাবাদী রাজনীতি হয়েছে, আপনি কিছু বেনিফিট দিয়েছেন, ভোটের ক্যালকুলেশনটা অন্যরকম হয়েছে। এখন আপনি যদি আমাকে বলেন যে এটাই রিফ্লেকশন অফ জেন জি, হুম। আমি আসলে হুম। এটা বিশ্বাস করি না। কারণ শুধু বিশ্ববিদ্যালয়ে পড়া ইয়াং ছাত্ররাই জেন জি নয়। যে ছেলেটি কারখানাতে কাজ করে দিন মজুর, যার বয়স 20 বছর, সেও কিন্তু জেন জি, তাই না? জি। তো তাহলে এই তার এই ভোটটাও কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলবে। নিশ্চয়ই, নিশ্চয়ই। আমি আসলে এরকমই কিছু পয়েন্ট আমার মনে হচ্ছিল যে একটু আজকে কথা বলবো। সেটা নিয়ে আপনি যেই পয়েন্টগুলো বললেন যে বিশ্ববিদ্যালয়ের ভোট, কিন্তু মানে বিশ্ববিদ্যালয় ধরুন তরুণদের, শিক্ষিত তরুণদের একটা বড় প্রতিনিধিত্ব সেখান থেকে আসে। তাদের কি একটা মনোভাবের বহিঃপ্রকাশ তো বটেই নাকি জনাব মাসুদ কামাল? সেই সাথে এই যে ইঞ্জিনিয়ারিং, আমরা পোস্টাল ব্যালটে একরকম ইঞ্জিনিয়ারিং এর খবর দেখতে পাচ্ছি। তো সেখানে বিশ্ববিদ্যালয়ের একটা মানে আমি কতগুলো পয়েন্ট বলি, ধরুন বিশ্ববিদ্যালয়ে একটা তরুণদের মনোভাবের বহিঃপ্রকাশ, পোস্টাল ব্যালটে যদি আবার এখানে সেখানে আরেকটা যদি ইঞ্জিনিয়ারিং এর জায়গা থাকে, সোশ্যাল মিডিয়ায় সেখানে সেদিনও কথা হচ্ছিল বিএনপির একজন অ্যাক্টিভিস্টের সাথে যে সোশ্যাল মিডিয়ায় এগিয়ে, তিনিও বলছিলেন যে সোশ্যাল মিডিয়ায় এগিয়ে আছে জামাত। তারপরে দেখুন বিদ্রোহী প্রার্থী, বিএনপির অনেক ৭৯টা জায়গায় বিদ্রোহী প্রার্থী, জামাতের একটা কি দুইটা জায়গায় হয়তো বিদ্রোহী প্রার্থী। বাড়ি বাড়ি গিয়ে নারী প্রার্থীদেরকে একরকম বশীকরণের জায়গাটাও ভালো হয়েছে বলে জানতে পারছি। এই যে, এবং তার উপরে মাসুদ কামাল বিশেষ করে যেটি আপনার কাছে জানতে চাইবো যে মার্কিনীদের একটা সমর্থন, আমরা এম্বাসির সেই অনানুষ্ঠানিক কথোপকথন যেটা লিক হয়ে গেল এবং ওয়াশিংটন পোস্টের সেই রিপোর্ট, সেখান থেকে আমরা যা দেখছি, এগুলো তো অনেক সমীকরণ বদলে দেওয়ার মতো ঘটনা কি না জনাব মাসুদ কামাল? এগুলো সমীকরণ বদলে দেবে এটা হয়তো ঠিক না। এগুলো নিয়ে আলোচনার জন্য খুব ভালো সাবজেক্ট, এগুলো নিয়ে আপনি খুব সুন্দর আলোচনা করতে পারবেন, কিন্তু এগুলো সমীকরণ বদলে দেবে এটা মনে করি না। দেখেন, আমি আপনাকে কয়েকটা এখানে যেগুলো বলেন আমি দু একটা কথা বলি। সেটা হলো যে ওয়াশিংটন পোস্টের যে নিবন্ধটা এবং যে ঘটনার প্রেক্ষিতে আলোচনাটা হয়েছে, একজন নারী সাংবাদিকদের সঙ্গে একজন কূটনীতিকের যে বক্তব্য, সেটা কিন্তু একটা বৈঠকের কথা। ওটার কিন্তু কোনো আপনার প্রাতিষ্ঠানিক কোনো না, কিন্তু সিদ্ধান্ত না, কিন্তু এবং আপনার ওইটার উপর ডিপেন্ড করে
আমেরিকার মনোভাব আপনি সম্পূর্ণ বুঝে যাবেন, এটাও মনে করার কোনো কথা নাই। এখন যে জিনিসটা তৈরি, আপনি আমেরিকা নিজে থাকেন, আপনি জানেন আমেরিকার এখন যে প্রশাসন চলছে, ওটা তো ওদের শীর্ষ ব্যক্তি ট্রাম্প আজকে কি বললো তার উপরে নির্ভর করতে পারবেন। ট্রাম্প আজকে বলবে এক কথা, কালকে বলবে আরেক কথা। আর এখানে যে করছে তাকেও তো ট্রাম্প চিনেও না, নামও শুনে নাই, চিনতেও পারবে না, পরিচয় দিলেও চিনতে পারবে না যে এটা কে। কাজে ও কি বললো না বললো তার উপর নির্ভর করে ওয়াশিংটন পোস্ট একটা রিপোর্ট করেছে, সে ঠিক আছে মানলাম আমি, কিন্তু তার উপরে তেমন কিছু নির্ভর করে না, এবং তার কারণে মানুষের ভোটিং প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। মানুষ যে ওই রিপোর্ট করে যে হুমড়ি খেয়ে ভোট দেওয়া শুরু করবে, আমি ভাই সেটা মনে করি না। এখন ইঞ্জিনিয়ারিং নিয়ে বলছেন আপনি, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং এর একটা চেষ্টা হতে পারে, এটা আমি বিশ্বাস করি হতে পারে। এই কারণে বিএনপি তো শুরু থেকে অভিযোগ করছে যে প্রশাসনের সব জায়গায় তারা জামাতকে বসিয়ে দেওয়া হচ্ছে। আবার এই একই অভিযোগ কিন্তু, বিপরীত অভিযোগ কিন্তু আমরা জামাতের কাছ থেকে পেয়েছি যে প্রশাসনের সব জায়গায় বিএনপি কে বসিয়ে দেওয়া হচ্ছে। আমার না এগুলো একটু অস্বাভাবিক লাগে এই কারণে। আচ্ছা জামাত, যেখানে আমি যদি বলি জামাত 7% ভোট পায়, বিএনপি কে জিজ্ঞাসা করেন যে ভাই জামাতের নর্মাল ভোট কত, 7%, ধরলাম 12%, ধরলাম 15%, ডাবলের থেকে একটু বেশি, 15% হয়ে গেছে জামাতে। তাহলে এই 15% এই রেশিওটা তো সব জায়গায়, প্রশাসনের তাদের 15% লোক আছে, তো 15% বসাই দিছে, তো তার মাধ্যমে সব হয়ে গেল। যদি জামাতের লোকটা বসে থাকে তাহলে বিএনপির উচিত সেই লোকটাকে আইডেন্টিফাই করে তার নামে বলা, ইলেকশন কমিশনের কাছে সরাসরি কমপ্লেন করা, কিন্তু সেরকম কমপ্লেন কিন্তু কেউ করছে না। সবাই একটু সুইপিং কমপ্লেন, মানে আপনার কমপ্লেন করতেছে যে জামাতের লোক বসাই দিছে, আবার জামাত বলতেছে বিএনপির লোক বসাই দিছে। কেউ কিন্তু নাম ধরে বলে না, অথবা ইঙ্গিত করেও বলে না, তাহলে একটা ঢালাও মন্তব্য করে। তো এই ঢালাও মন্তব্যের উপর নির্ভর করে বিরাট একটা ইঞ্জিনিয়ারিং হয়ে যাবে, যা নাকি 12 কোটি ভোটকে প্রভাবিত করবে এবং 12 কোটি ভোটকে একদিকে ঠেলে দিবে। আমি মনে করি এটা সম্ভব। যদি সে ধরনের কিছু একটা হয়, ধরা যাক কথার কথা আমি ধরলাম যে এরকম একটা হলো, জামাত ভোট পায় নাই, তারপরে জামাতকে বিজয়ী ঘোষণা করা হলো, বিএনপি লোকরা কি ঘরে বসে আঙুল চুষবে? বলেন আপনি, আঙুল চুষবে? বিএনপি যদি অনেক জনসমর্থন থাকে তত মাঠে নামবে। এটা তো ভাই আওয়ামী লীগের আমল না। আওয়ামী লীগের আমলে কি করতো? আওয়ামী লীগ নিজেদের মতো করতো, বিএনপি মাঠে নামলে বিএনপিকে মারা হতো, জামাত মাঠে নামলে জামাতকে দৌড়ানো হতো, এই তো হতো। এখন তো বিএনপি মাঠে নামলে বিএনপি কেউ দৌড়াবে না, কেউ মারবেও না, অথবা জামাত মাঠে নামলে জামাতকেও কেউ মারবে না, কারণ এই সরকার তো বিএনপি এবং জামাত দুজনকেই পছন্দ করে, এবং এই দুই দলও তো সরকারকে পছন্দ করে। এই সরকার কিন্তু দুই দলই সাপোর্ট দিয়ে যাচ্ছে এখন পর্যন্ত। কাজেই সবাই তো মোটামুটি ভালো অবস্থায় আছে, এখানে তো ওই ভয়টা আর কাজ করবে না। জি, আমি একটু মনে এই করি ভয়টা কাজ করবে না, আমি আরেকটু জিজ্ঞাসা করি। আপনি বলছিলেন যে ওয়াশিংটন পোস্টের রিপোর্ট বা প্রশাসন দুটোই আলাদা আলাদা করে আসি। আপনি বলছেন যে ওয়াশিংটন পোস্টের রিপোর্ট পড়ে যে মানুষ হুমড়ি খেয়ে পড়বে, আপনার তা মনে হয় না। কিন্তু আমার এই প্রশ্নটা বরাবরই আছে, তাহলে ধরুন আমরা যে বলি বিদেশিরা প্রভাব খাটাচ্ছে, ভারত প্রভাব খাটায় নির্বাচনে তারা টিকিয়ে রাখে বা তারা ক্ষমতায় আনে, কিভাবে আনে আসলে মার্কিনীরা এই যে একটা রকম আমি বলে সমর্থন আমি কিভাবে আমি আনে এখানে কথা ক্ষমতা? বলি, জি, এরা আনতে পারে না, এরা টিকে রাখতে পারে। যেমন আমি বলি আওয়ামী লীগকে কিন্তু ভারত ক্ষমতায় আনে নাই। আওয়ামী লীগ ক্ষমতায় আসছে তার নিজস্ব ক্যারিশমায় আসছে, হয়তো ইন্টারনাল কোনো মানে ইয়ের কারণে আসছে, মানে শক্তির কারণে আসছে, সেগুলো অনেক কিছু হতে পারে। কিন্তু এক্সটার্নাল যে পাওয়ার গুলো আছে সেগুলো টিকায় রাখার চেষ্টা করতে পারে, তাও সবসময় সফল হয় না। আমি বলি আপনাকে, যেমন ধরেন 2014 নির্বাচন, 2014 আওয়ামী লীগ যে নির্বাচনের নামে যে ফাইজলামিটা করছে জাতিসংঘ, ভারত কি করছে? সাপোর্ট দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, ভালো, এটা অভ্যন্তরীণ বিষয়, এই বিষয়ে আমি কোনো কথা বলবো না। 18তে যেটা হয়েছে, রাতের নির্বাচন যেটা আমরা বলি হয়েছে, তো ভাই ভারত সাপোর্ট দিয়ে দিছে। এই পর্যন্ত 24-এর নির্বাচনে সাপোর্ট দিয়ে দিছে, তারা ওইটুকু করতে পারে। কিন্তু তারা যদি টিকেই রাখতে পারতো তাহলে 24-এ পারলো না কেন? 24-এর অগাস্টে পারলো না কেন? তাও তো টিকে রাখতে পারে নাই। কাজেই ওইটা হয় না। হয়তো মনে করেন আপনার অল্প একটু হেল্প করতে পারে, 2% 3% হেল্প করতে পারে, কিন্তু আমূল রেজাল্টকে চেঞ্জ করে বাইরের একটা শক্তি একটা দলকে ভোটের হিসাব পাল্টে দিয়ে, আমি ভাইরে বিশ্বাস করি না। এই ঘটনাটা ঘটায় অভ্যন্তরীণ কোনো শক্তি, সেই শক্তিকে হয়তো তারা যখন ঘটায় ফেলে তখন তারা একটা সাপোর্ট দেয়, এটাই, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু জি, যখন নাকি আপনার
15 এবং মানে আপনার 75 ফাইট হয়, তখন না এটা কঠিন হয়ে যায় ভাই। এটা অত সহজ না। আমি এটা মনে করি না। আর একটা কথা বলি, আপনি বলেছিলেন আমাকে সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, হুম সোশ্যাল মিডিয়া নিয়ে আমার কিছু অবজারভেশন আছে। যেহেতু আমি নিজে সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় থাকি। সোশ্যাল মিডিয়ায় দেখেন, যারা নাকি সাধারণত দড়ির উপর থাকে, তারা সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ থাকে। এটা হলো আমার অবজারভেশন। হুম আমি তো সেই আওয়ামী লীগ আমল থেকেই সোশ্যাল মিডিয়ার সঙ্গে জড়িত, আমি দেখেছি। যারা দরিদ্র থাকে, তাদের কোনো কাজ নাই, বাইরে বাড়িতে পারে না, ব্যবসা বাণিজ্য করতে পারে না, তারা কি করবে? ঘরে বসে বসে মোবাইল টিপে। এটা হলো একটা জিনিস। আর এরা দেখে দর্শক। আর একদল আছে যারা ডেডিকেটেড, তারা একদম মানে বলা হয়ে থাকে জামাতে, শুনেছি আমি, যেটা ওরা নাকি টাকা পায়, যে কত ভিউ এনে দিল, কত লাইক করলো, এটার উপর নাকি তারা হুম একটা অ্যামাউন্ট পায়। যদি পায়, পেতে পারে, আমি কিন্তু ওটাকে খুব খারাপ বলি না, কেন? ওটা জামাতের পলিটিক্যাল স্ট্র্যাটেজি। একজনের স্ট্র্যাটেজি, একজনের স্ট্র্যাটেজি ঘরে বসে এগুলি করা, আর একজনের স্ট্র্যাটেজি হলো মাঠে দিয়ে স্লোগান দেওয়া। হতেই পারে, কোনটা ভালো কোনটা মন্দ এটা আমি বলতে পারবো না, কিন্তু ওইটা একটা স্ট্র্যাটেজি। আর যারা নাকি ক্ষমতার কাছাকাছি থাকে অথবা ক্ষমতায় থাকে, তারা সোশ্যাল মিডিয়াকে বদারি করেন। তাদের কথা হলো, যতক্ষণ আমি ইউটিউবে লাইক কমেন্ট দিব, ততক্ষণ আমি একটু চান্দাবাজি করে আসি, ওটা যে আমার নগদ লাভ। যে হুম জিনিসটা নাকি আগে আওয়ামী লীগের ছিল, ইদানিং বিএনপির মধ্যে একটু আছে। এই জন্য দেখবেন আপনি বিএনপির যারা ইয়াং ট্যাং আছে, যারা নাকি আগে যারা করতো, তারা কিন্তু এখন নানা কাজে ব্যস্ত হয়ে পড়ছে। মানে এই টেম্পো স্ট্যান্ড দখল বলেন, হুম অমুক বলেন, তমুক বলেন, তারা এগুলি নিয়ে ব্যস্ত। তাদের এই সোশ্যাল মিডিয়া আসার সময় কোথায়? যে কারণে আপনি সোশ্যাল মিডিয়ায় যে জরিপে দিবেন, সেই জরিপে বিএনপি হারবে। কারণ বিএনপি লোক তারা বদারি করে না। তারা বলে যে আমি ভোটে দেখাই দেবো, আমার সোশ্যাল হুম মিডিয়া অ্যাক্টিভ থাকার আবার লাগবে কেন? তাদের এটা হুম প্রয়োজন হুম। নাই। এই জন্য ভাই কিন্তু আর কি। কিন্তু সোশ্যাল মিডিয়া তো আমাদের মানে মানসিকতা, আমাদের চিন্তা ভাবনাকে অনেক রকম প্রভাবিত করে, বা বলে না রুচির আর্কিটেক্ট, আমাদের আমরা কি খাবো, কোন অবশ্যই দিকে যাব, অনেক কিছুই আসলে আমরা সোশ্যাল মিডিয়া থেকে প্রভাবিত হয়ে করি। অতএব মানে সেটা একটা বড় প্রভাবক হয়ে যাবে কিনা, আমি সেই প্রশ্নটা করছিলাম। আমি আবার আসি সোশ্যাল মিডিয়া নিয়ে, হয়তো আরেকটু কথা বলবো, কিন্তু আমি একটু মানে বিদেশি শক্তির প্রভাব নিয়ে কথা বলতে চাই। ডক্টর নাহরিন, আপনার কাছে কি মনে হয় ওয়াশিংটন পোস্টের সেই রিপোর্ট বা সেই ফাঁস হওয়া অনানুষ্ঠানিক যেই কথোপকথন, সেখান থেকে একটু কমপ্লেনের জায়গাটাও বলি। জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলছেন, একটি দল ভারতের সঙ্গে আতাত করে ক্ষমতায় আসতে চায়, তারা ভারতের সঙ্গে আপোষ করে দেশ শাসনের জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়। আসলে একটি দল বলতে আসলে তিনি বিএনপিকে ইঙ্গিত করছেন, যে বিএনপি ভারতের কাছে বিক্রি করে দিতে চায়। ওদিকে আমরা ওই ফোনালাপে বা ওই রিপোর্টে দেখছি মার্কিনিরা একরকম প্রকাশ্যেই বলছে তারা জামাতের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে চায়, বা একরকম সমর্থনও দেখা যাচ্ছে। কি বলবেন? একটি দল যে ভারতের সাথে আঁতাত করে আসতে চায়, আপনি তো আবার ওই দলের মানুষদেরই দেখেছেন যে ভারতীয় লোকজন তাদের এখানে আসে, মিটিং করে, তারা সেটা গোপন করে এবং পরবর্তীতে রয়টার যখন প্রকাশ করে তখন বলে আমরা প্রকাশ করতে বলেছি, তাই না? তার মানে হচ্ছে কি, মানে ভারত, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না যে আপনার প্রতিবেশী দেশ, প্রতিবেশীকে কিন্তু পরিবর্তন করা যায় না, তাই না? তো এই প্রতিবেশী দেশের সাথে তো আপনি একটা দেশ চালাতে গেলে আপনার এক ধরনের মানে সম্পর্ক থাকতেই হবে, এটাকে তো আপনি ইগনোর করতে পারেন না। কিন্তু এই ভারত নিয়ে দেখেন, ভারতের সাথে যখন আবার জামাতে ইসলামের কোনো বৈঠক হয়, অথবা আমেরিকার সাথে হয়, অথবা ধরেন ব্রিটেনের সাথে হয়, এইসব এম্বাসিতে তারা যায়, তাদের নারী নেত্রীরাও গিয়েছেন, তাই না, এইসব এম্বাসিতে, তখন কিন্তু তারা আবার ওইসব জায়গায় বা আমেরিকাতে যে জামাতের আমির বলে আসেন যে তারা শরিয়া আইন কায়েম করবেন না, তাই না? এগুলা কিন্তু তারা বলেন। আবার হুম এই ইন্টারভিউটাতেও আপনি শুনেছেন। তার মানে হচ্ছে কি, তাদের সবার সাথে সবার একটা যোগসূত্র আছে, এবং এটাকে আমি খারাপ মনে করি না। কিন্তু আপনারা সবাই যে বলছেন না যে ওয়াশিংটন পোস্টের এটা অ্যাকচুয়ালি একটা অ্যালার্মিং যে জামাত ক্ষমতায় চলে আসছে, আমি কিন্তু আপা এরকম কিছু মনে করি না। কারণ ওই পুরো ইন্টারভিউটা আমি শুনেছি, মনোযোগ দিয়ে পড়েছি। আমার কাছে মনে হয়েছে যে জামাত তো এখন আপনি স্বীকার করেন আর না করেন, যেহেতু আওয়ামী লীগ নাই, এটি হচ্ছে দ্বিতীয় বাংলাদেশের বৃহত্তম দল, পাওয়ারফুল দল। তাহলে আমেরিকান এম্বাসি তারা তো চাবেই জামাতের সাথে মানে এক ধরনের সম্পর্ক যাতে তাদের থাকে। এখানে আমি কোনো ইন্ডিকেশন পাই নাই যে ইন্ডিকেশনে বলা হচ্ছে যে জামাত ক্ষমতায় চলে আসতে পারে। এখন হুম। আমেরিকান এম্বাসি যে লোকটি এই কথাটি কিন্তু ধরেন বলেছে, এটি কেন এনশিওর করার প্রয়োজন হচ্ছে যে জামাত ক্ষমতায় গেলে শরিয়ায় করবে না, তাহলে 100% শুল্ক দেব? জামাত ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমাবে না, তাহলে এই মানে মেজার নেবে যাদের মানে তাদেরকে চেপে ধরার বা কন্ট্রোল করার যে মেজার তার হাতে আছে? এই বিষয়গুলো সাংবাদিককে আস্থা নেওয়ার প্রয়োজন কেন মনে করছে? এই এই বিষয়গুলো তো আসলে আসবেই। কারণ হচ্ছে কি, জামাত হচ্ছে এমন একটি দল, আপনি পরশুদিনই তাদের একটা পলিসি দেখছেন, এবং সেই পলিসিটা দেখেন, বিএনপিও 31 দফা দিয়েছে, জামাতও 31 দিয়েছে, তাদের তা 33 হয় নাই, 32 হয় নাই।
31 একেবারে, তাই না? একেবারে স্পেসিফিক্যালি এটা করেছে। সে আপনি দেখেছেন স্বাস্থ্য খাতে একদম মানে ইউটোপিয়ান একটা আইডিয়া দিয়েছেন যে 6 to 8% তারা বাড়িয়ে দিবে। এগুলা কথায় যদি না যাই, মানে এই কথাটা আমেরিকান এম্বাসির ওই প্রসঙ্গে আমার কাছে মনে হয় এসছে, কারণ জামাত প্রথম থেকে ওই পলিসি দেওয়ার আগের দিন পর্যন্ত শুধু খালি নারী নিয়েছিলেন, তাই না? যে নারীকে কি কাজ করতে দিবেন কি দিবেন না, 5 ঘন্টা 8 ঘন্টা ঘরে থাকলে সম্মান। এখন ওইসব জায়গা থেকে তারা এটা, আমি মনে করি যে এটা একটা ব্যক্তিগত মানে একটা চা পানি খাওয়ার মতো ডিসকাশন ছিল। তবে আমি আরেকটা জিনিস মনে করি যে এই যে এটি প্রকাশ পেয়েছে, এটার পেছনে মোটিভটা কি আসলে, হ্যাঁ? মানে আমার কাছে কেন জানি মনে হয় যে এটা প্রকাশ করার পেছনে কি এমন কোনো মোটিভ আছে যে জামাতকে আরেকটু উদ্দীপ্ত করা? কারণ আপনি মানে দেখবেন যে এই যে জরিপগুলো বা অন্য যে বিষয়গুলো আসে বা সোশ্যাল মিডিয়াতে সারাদিনই জামাত ইসলামী ইলেকশনে জিতে যাচ্ছে, তাই না? বা তারা অনেক অনেক ভোট পাচ্ছে, বিএনপি যেটা মাসুদ কামাল ভাই বললেন, এগুলা হচ্ছে এক ধরনের উজ্জীবিত করা তাদেরকে। এখন এটা কি কোনো আহ জানি না, সবকিছুতে তো কনস্পিরেসি দেখতে ইচ্ছে করে। তো মনে হয় যে এটা কি আসলে ইচ্ছাকৃত ভাবে করা কিনা, যে এই মুহূর্তে ইলেকশনের দ্বার প্রান্তে এসে একটু বোঝানো যে জামাত আসলে আমেরিকা সুদৃষ্টিতে আছে। তো এটাও একটু আমার ভেবে দেখা দরকার। তবে আমি বিশ্বাস করি যে এখানে কোথাও বলা হয় নাই যে আমেরিকা জামাতকে ক্ষমতায় দেখতে চায়, ক্ষমতায় চলে আসবে। এটি একটি নর্মাল পলিটিক্যাল ডিসকাশন, এবং এই ধরনের ডিসকাশন এমবিসির লোকজনের সাথে প্রতিনিয়তই প্রচুর মানুষের হয়। তবে যে কাজটি হয়েছে, আমি মনে করি যে বাংলাদেশের মিডিয়াতে এগুলো বন্ধ হওয়া উচিত, যে কারো টেলিফোন কল মানে প্রকাশ করা অথবা কোনো প্রাইভেট কনভারসেশন এটাকে রেকর্ড করে পাবলিকলি ছেড়ে দেওয়া, এটা একটি ডাটা প্রোটেকশন লর ভায়োলেশন। এবং আমি মনে করি যেটা বন্ধ হওয়া উচিত। এটা একটি ন্যাক্কারজনক ঘটনা, যেটি 71 টিভি প্রায়ই করতেন বাংলাদেশে। তো এইগুলাতে সেন্সিটিভ হওয়া উচিত আমাদের। আমি মনে করি যে জার্নালিস্টদেরও এগুলো নিয়ে কথা বলা উচিত যে এগুলো আসলে প্রকাশ কিন্তু করা বিষয়টা যদি এখন। এমন হয় যে বিদেশি প্রভাব খাটানোর চেষ্টা, আপনি যদিও এটাকে খুব একটা সেভাবে দেখছেন না, কিন্তু যদি আসলে এমন হয় যে বিদেশি প্রভাব খাটানোর চেষ্টায় সেটি নির্বাচনের উপরে, সেটি কি প্রকাশ হবার মতো না? মানে প্রকাশ করা না, উচিত না? আমি প্রকাশ হওয়ার তো আপা ভিন্ন পথ আছে, ভিন্ন ওয়ে আছে, হ্যাঁ। আপনি প্রকাশ করতে পারেন, বের হয়ে যে আপনি স্টেটমেন্ট দিতে পারেন, কিন্তু কারো কনভারসেশন তার অনুমতি ব্যতি রেখে রেকর্ড করে সেটি শোনাতে পারেন না। এটা হতে পারতো যে জার্নালিস্টরা ওখানে ছিলেন, তারা বের হয়ে হয়তো একটা সংবাদ সম্মেলন করতে পারতেন, কাউকে বলতে পারতেন, সেটি করতে পারতেন। কিন্তু আমি একদম স্ট্রংলি বলছি যে কারো প্রাইভেট কনভারসেশন রেকর্ড করে সেটি প্রচার করা একটি গর্হিত অপরাধ। এটা থেকে আসলে আমাদের বের হওয়া উচিত। আর আরেকটু কথা বলি, মাসুদ কামাল ভাই তো যে বলছিলেন যে বিএনপির কথাটাই, ওই যে বললাম না যে রাত বাড়লে মাসুদ কামাল ভাই একটু শক্ত কথা বেশি হ্যাঁ, বলেন। তো হ্যাঁ, সেই হ্যাঁ। জায়গা থেকে একটু বলেছেন যে বিএনপির লোকজন চাঁদাবাজি করতে চলে যায়। মাসুদ কামাল ভাই মনে হয় জামাতে হাদিয়াকে চাঁদাবাজি মনে করেন না, হ্যাঁ। মানে সবাই সবকিছু করে, সুন্দর সুন্দর নাম দিয়ে করে। তো চাঁদাবাজি যেমন বিএনপি করে, জামাত হাদিয়া নেয়, সবই আসলে একই রকম। তো আমাদের দুর্ভাগ্যটা হচ্ছে যে আমরা আসলে এমন একটি কিন্তু জায়গায় জামাত কি চলে যাচ্ছি। হাদিয়া না পেলে আসলে মারপিট করছে বা ব্যবসা বন্ধ করে দিচ্ছে এরকম কাজ করছে? আপা, আপনি কোন জগতে থাকেন আপা? না আপনারা কি একটু। কোনো ভিডিও টিডিও, মানে আপনাকে বলছি, কোনো হ্যাঁ, ভিডিও হ্যাঁ, টিডিও দেখেন না? দেখেন তো নিশ্চয়ই। একটা সেদিন দেখলাম যে একটা ওয়েবসাইট বের হয়েছে, জামাতের অপকর্মের ওয়েবসাইট। তো এরকম তো আসলে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলেরই এই ধরনের, মানে এটাকে আপনি মোটা দাগে বলতে পারবেন না যে কোনো রাজনৈতিক দলের আসলে সাধু সন্ন্যাসী। তবে জামাত ইসলামীর বেলায় এটি আমাদের চোখে লাগে কেন, যখন তারা খুব জোর গলায় বলেন সৎ লোকের শাসন চায়, তখন যখন আপনি সৎ, বিএনপি কিন্তু একবারও বলে নাই সৎ লোকের শাসন চায়। তো যখনই আপনি প্রতিনিয়ত বলবেন সৎ লোকের শাসন চাই, তখন আমি মনে করি যে যখন আপনি বলছেন যে আজকেই একজন বলেছেন, ব্যারিস্টার শাহরিয়ার মনে হয়, উনি এখন ইদানিং কালে খুবই ভোকাল এবং জামাতের ভালো অ্যাক্টিভিস্ট। উনি একটি কথা বলেছেন যে জামাতে ভোট দিলে পরকালে কি যেন একটা পথ সুগম হবে। আজকেই বলেছেন, উনি প্রতিদিন এই ধরনের কথা না, বলেন। তিনি তো আমি আগেই মনে বলেছেন বেহেশতে যেতে হলে জামাতকে ভোট দিতেই হবে, এর কোনো হ্যাঁ, বিকল্পই এবং নাকি নাই, এটা আজকেও বিকল্পই নাই। বলেছেন। এটা কোনোভাবেই তারা থামছেন না। তবে আমি যেটা মনে করি আপা, যে এগুলোও কিন্তু এক ধরনের নির্বাচন কমিশনের খুব শক্ত চোখে দেখা দরকার। কারণ বাংলাদেশে এখন পর্যন্ত প্রচুর মানুষ আছে যাদের কাছে ধর্মের কার্ডটা প্লে করা খুবই ইজি। যেমন জামাতের আমির আজকে বলেছেন, আমাদের কাছে ফ্যামিলি কার্ড নাই, আমাদের কার্ড হচ্ছেন আপনারা। মানুষকে সে কার্ড হিসেবে খেলার চেষ্টা করছে। আমি মনে করি যে মানুষকে কার্ড হিসেবে খেলায় সংযুক্ত না করে একটা ফ্যামিলি কার্ড দেওয়াটা ভেরি মানে জি। ফিজিবল এবং গুড অ্যাটিটিউড।
জি, আমি ওই যে শুরুতেই বলছিলাম যে অসম, যারা মাসুদ কামালকে প্রশ্ন করছিলাম যে অসম শক্তি বা হিসাব নিকাশ যতগুলো পয়েন্ট বলছিলাম তার সাথে এটাও একটা পয়েন্ট, ধর্মের কার্ড, এটাও একটা এগিয়ে রাখার জায়গা তৈরি হবে কিনা যারা মাসুদ কামাল, এটি একটু শুনবো। কিন্তু আমার মূল প্রশ্ন এটা যে আপনারা দুজনেই যখন বলছেন যে জামাত দ্বিতীয় দল হিসেবে বা বা এবার মানে অনেক ভালো অবস্থানে আগের চাইতে আছে, সেটি সাথে সাথে বলছেন যে যেহেতু আওয়ামী লীগ নাই, এই যে যেহেতু আওয়ামী লীগ নাই প্রত্যেকটা সময় সময় আসছে, আওয়ামী লীগের আসলে না থাকার পরেও তাদের কি প্রভাব কেমন এই ভোটে? কারণ তারাও ভোট নিয়ে নানান রকম কথা বলছেন। আমরা দেখলাম শেখ হাসিনা 5 দফা দিয়েছেন। আহ, ভোট বর্জনের আহ্বান তো পুরনো আছেই। জনাব মাসুদ কামাল। দেখেন, আমি আওয়ামী লীগের পয়েন্ট একটু বলি। আওয়ামী লীগের ব্যাপারটা হচ্ছে কি, বাংলাদেশের মানুষের একটা সাইকোলজি আছে। সাইকোলজি হলো, তারা তাদের বর্তমান দুর্ভোগটাকে, বর্তমান কষ্টটাকে অতীতের সঙ্গে মিলিয়ে বিচার করে। এটা হলো বাংলাদেশের মানুষের একটা কমন সাইকোলজি। এটা পৃথিবীর অন্য দেশে হয়তো আছে, কিন্তু আমরা আমাদের আমি বলি আর কি। 24 অগাস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলো। আমি নিজে সেই পতনের একদম সাক্ষী, মানে কিভাবে হলো পুরোটাই তো আমার সামনে, প্রতিদিনই তো আমি এটা নিয়ে নানা রকম কন্টেন্ট করেছি, একদিনও তো বাদ দিইনি। তো তখনকার যে অভিজ্ঞতা আমার, আমি মনে করি, আমি এখনো বিশ্বাস করি, এটা দেশের মানুষই আওয়ামী লীগ সরকারকে ফেলে দিয়েছে। কোন ষড়যন্ত্র তত্ত্বের কথা বললে ভাই লাভ নাই, এটা বললে আপনি হয়তো মনে মনে শান্তি পেতে পারেন, বাট রিয়েলিটি হলো এই দেশের মানুষ আপনাদেরকে ফেলে দিয়েছে, আপনাদেরকে ত্যাগ করেছে। যদি সেই অগাস্টের পরে 3 মাস ধরেন, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে নির্বাচন হতো, তাহলে আওয়ামী লীগ আমার মনে হয় না 10-12টা বেশি সিট পাইত। এটা আমার ধারণা। যদি নভেম্বর ইলেকশন হতো, যত দিন গেছে তত এই ইউনূস সরকারের যে ব্যর্থতা, অযোগ্যতা, অনভিজ্ঞতা এবং তাদের যে কর্মকাণ্ড, এগুলো প্রতিটা মানুষের কাছে প্রকাশিত হতে থেকেছে। এবং তার কাছে তখন তারা কিন্তু তুলনা করেছে আওয়ামী লীগের সঙ্গে। তারা কিন্তু 17 বছর আগের বিএনপির সঙ্গে তুলনা করেনি, আওয়ামী লীগের সঙ্গে। কারণ ওই 17 বছর আগে হয়তো অনেকে ভুলেও গেছে ইমিডিয়েট পাস্ট আওয়ামী লীগে। এবং তুলনা করে করে তারা অনেকে বলেছে, তাহলে এটা কি লাভ হলো, তাহলে এটা কি লাভ হলো, তাহলে এটা বলতে বলতে এক পর্যায়ে বলে কি, তাহলে আগেরটাই ভালো ছিল। এই কথাগুলো কিন্তু মানুষের মধ্যে উচ্চারিত হয়েছে। গত 1.5 বছর এটা বেড়েছে। এই সরকারের জনপ্রিয়তা যত কমেছে, তত আওয়ামী লীগের প্রতি মানুষের সহানুভূতি বেড়েছে, তত ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। জিনিসটা খেয়াল করেন, তত কিন্তু বিএনপি কিছু না করেই ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো কিছু না করে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু বিএনপি এবং জামাত, এরা দুইজনেই এই গভর্নমেন্টকে সাপোর্ট দিচ্ছে, মানুষের কাছে মনে হয়েছে যে এটা এই গভর্নমেন্টের পার্ট, গভর্নমেন্টকে সাপোর্ট দিচ্ছে। গভর্নমেন্টের কোনো একটা ব্যর্থতায় বিএনপি একটা শব্দ উচ্চারণ করে না, গভর্নমেন্টের কোনো একটা ব্যর্থতায় জামাত একটা শব্দ উচ্চারণ করে না। তাহলে আপনি বলবেন যে বিএনপি এবং জামাত দুইজনে ক্ষতিগ্রস্ত হয়েছে? না, দুইজনের সমান সমান হয় নাই, ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে বিএনপি। প্রথমত দলটা বড়, দ্বিতীয়ত মানুষ তখন এই দলটাকে আবার সেই 2000, যেটা তারা ভুলে গেছিল, সেই কথাতে অনেক করছে। কিছু কিছু মনে আছে, ওই যে হাওয়া ভবন মনে আছে, 21শে আগস্ট মনে আছে, ওই দু একটা শব্দ মনে ভালো মতো জানেও না কিন্তু। এবং গত 17 বছর ধরে তো আওয়ামী লীগ এইগুলিকে নার্সিং করছে, এগুলিকে মানুষের মধ্যে খাওয়াইছে। দেখো কত খারাপ, কত খারাপ, কত খারাপ। আওয়ামী লীগ কিন্তু এই দীর্ঘ সময়ে বিএনপিকেই ডিফেম করার চেষ্টা করছে মানুষের মনে। তো যে কারণে জামাতের গায়ে অতটা লাগে নাই, এই জন্যই জামাত কিছুটা কিন্তু এগিয়ে গেছে রেসে। এটা হলো রিয়েলিটি, মানে একদম মানে বাস্তব যে কথা আর কি। যে কারণে আওয়ামী লীগকে আপনি অপ্রাসঙ্গিক করতে পারবেন না। আর এদেশে প্রচুর আওয়ামী লীগের লোক আছে যারা নাকি আওয়ামী লীগকে সাপোর্ট করে, যারা আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দেয়, এমন অনেক লোক আছে। সরকার কি করেছে, আওয়ামী লীগকে ভোট থেকে বঞ্চিত করেছে, মানে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। ওই যে বলেন, আপনি দেখবেন মাছ মারতে যে মাছটা ছুটে যায়, সেই মাছটা কিন্তু বড় মাছটাকে, ওই মাছ কিন্তু আপনি দেখেন নাই, বড় মাছটাই ছুটে গেছে। কিন্তু এখানেও সে একই জিনিস হয়েছে, যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না, তখন এটার একটা ন্যারেটিভ দাঁড়িয়ে গেছে যে আওয়ামী লীগকে ভয় পাইয়া নির্বাচনে বাইরে রাখা হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু মানুষের মনে আছে রে ভাই। আপনি আওয়ামী লীগকে একদম ওয়াইপ আউট করে, আওয়ামী লীগ এটা ব্ল্যাকবোর্ডে ডাস্টার না মুছে দেবেন আপনি।
এটা ব্ল্যাকবোর্ডে লেখা না, চকের লেখা না। মানুষের হৃদয় আওয়ামী লীগ এমন একটা, আমি তো মাঝে মাঝে বলি যে আওয়ামী লীগ হলো 3 পুরুষের দল। যে দাদা আওয়ামী লীগ করতো, বাবা আওয়ামী লীগ করে, ছেলে যুবলীগ করে, তার যে বউ বাচ্চা হবে এখন হয় নাই, সেও ছাত্রলীগের নাম লেখে রাখছে। এটা হলো আওয়ামী লীগ। হুম। কাজে এই আওয়ামী লীগটা আপনি ফু দিয়ে উড়াই দিবেন। ফু দেয় কে? ফু দেয় ডক্টর ইউনূস, ফু দেয় হলো জামাতে ইসলাম, এই আর এই যে আপনার কি নাসিরউদ্দিন পাটোয়ারির দল। এই ফুতে আওয়ামী লীগ তো উড়াই দেওয়া দূরে কথা, আওয়ামী লীগ একটা পাতা ফেলাতে পারবে না তারা। এটা হলো রিয়েলিটি, মানতে হবে বাস্তবতা। কাজেই সেটাকে যদি একটু বাইরে রাখেন, একদম বলেন যে এই দেশে আওয়ামী লীগের কোনো ভোট নাই, যে বলে আপনি খালি তাদের নামগুলি লিখে রাখেন এবং দেখেন তারা কয়টা ভোট পায়। ভাই এটা হলো বাস্তবতা, এটা মানতে হবে। তো এখন সেই বাস্তবতাকে এরা গায়ের জোরে অস্বীকার করতেছে, জাস্ট অস্বীকার করতেছে। তো অস্বীকার কি হবে? এখন আমি বললাম তো, ডক্টর ইউনূসের মতো ভাগ্যবান সরকার এই দেশে আর আসে নাই। বিএনপি সাপোর্ট দেয়, জামাত সাপোর্ট দেয়, সামনে একটা ইলেকশন, ওই ইলেকশনে আমার ধারণা ওদেরকে আওয়ামী লীগও সাপোর্ট কেন দিবে তাও বলি। আওয়ামী লীগ চায় যে এই আপদ বিদায় হোক আগে। তাদের ধারণা যে যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসে, তার সঙ্গে তারা বার্গেন করতে পারবে, তাদের সঙ্গে তারা আন্দোলন করতে পারবে, কিন্তু এই সরকারের সঙ্গে তারা এটা করতে পারবে না। এই জন্য তারা চায় এই আপদ বিদায় হোক। কাজে ইলেকশনটা হওয়ার ক্ষেত্রে ডক্টর ইউনূসের সরকারকে আওয়ামী লীগও সাপোর্ট করবে বলে আমার ধারণা। জি তাহলে আওয়ামী লীগ জি কাউকে ভোট দিবে? আমার ধারণা আওয়ামী লীগ তাও করবে না। হয়তো আওয়ামী লীগ ভোটেই যাবে না, যা হয় তোমরা করো। যদি এরকম হয় তাহলে ইলেকশনটা কিন্তু আমার ধারণা শান্তিপূর্ণ হয়ে যাবে। কিন্তু আওয়ামী লীগকে আপনি ইগনোর করতে পারবেন না, আওয়ামী লীগকে আপনি অপছন্দ করতে পারেন, কোনো সমস্যা নাই। আওয়ামী লীগ অপছন্দ করেন, ঘৃণা করেন, যা ইচ্ছা তাই করেন, কিন্তু আওয়ামী লীগকে আপনি উপেক্ষা করতে পারবেন না, অস্বীকার করতে পারবেন না। জি এটাই হলো আমি আমাদের জি রাজনৈতিক ব্যবস্থা। অনেক ধন্যবাদ। আওয়ামী লীগের মানে সেটি আওয়ামী লীগ আসলে কতটা ফ্যাক্ট হবে, কতটা রেলেভেন্ট হবে, আপনার কথা থেকে একটু আসছিল ডক্টর নারিন। আপনি কি একটু বলবেন যে ওই যে আপনার কথা থেকেই নিচ্ছিলাম আসলে, যেহেতু আওয়ামী লীগ নাই, জামাত দ্বিতীয় দল, এই আওয়ামী লীগ নাই বলেও আবার আছে যেভাবে করে জনাব মাসুদ কামাল বলছিলেন, সেই থাকার প্রভাবটা কেমন ভোটে? শুনেন, এটা তো সত্য কথা, আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে, তাই না? এই ভোট ব্যাংকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। হয়তো হতে পারে পার্সেন্টেজ একটু কমবে বা বাড়বে, হয়তো হুম বাড়বে না, একটু কমতেও পারে। যেমন নতুন জেনারেশনের কাছে হয়তো একটু কমলো, সেটা হতে পারে। কিন্তু আওয়ামী লীগের ভোট নাই বাংলাদেশে, এটা তো কেউ মানে বলতেই পারে না, তাই না? আপনি মোটা দাগে যদি মানে গায়ের জোরে এটাকে অস্বীকার করেন, সেটা তো হবে না। তবে এই মুহূর্তে ধরেন আওয়ামী লীগ ইলেকশনে নাই, সেটা একটা অন্য ইকুয়েশন, বিকজ 24-এ গণ অভ্যুত্থান সিচুয়েশনটা অন্যরকম ছিল, সেটাকে আমরা মেনে নিয়েছি, হ্যাঁ, সেটা অন্যভাবে। তবে মানে আওয়ামী লীগের যে ভোটটা আছে, এটা এখন কোন দিকে যাবে দেখেন। অনেক ক্ষেত্রেই জামাতে ইসলামী কিন্তু চেষ্টা করেছে আওয়ামী লীগের ভোটগুলো তাদের দিকে আনার জন্য। আপনি ইলেকশনের হুম। অনেক ক্যাম্পেইনে বিএনপিও দেখেছেন করেছে, তাদের। বিএনপিও করছে। বিএনপিও করেছে এবং এটা হচ্ছে রাজনীতির একটা কৌশল। ভোটের মাঠে আপনাকে এই যে 30% যদি ধরেন আপনি আওয়ামী লীগের ভোট আছে বা 25% আছে বা কিছু, এরা তো কাউকে না কাউকে ভোট দিবে। কিছু মানুষ আমি বিশ্বাস করি যারা মানে ঠিক শেখ হাসিনাকে সেই রকম করে সাপোর্ট করেন, অনেকে হয়তো যাবেন না ভোট কেন্দ্রে, এটাও হতে পারে। কিন্তু কিছু মানুষ যাবেন। এখন এই ভোটগুলো আপনার আমার দিকে টানার জন্য আমাকে তো চেষ্টা করতেই হবে, এটার মধ্যে কোনো অপরাধ নাই। তবে ধরেন মাসুদ কামাল ভাই যেটা বলছিলেন যে এই সরকারের কারণে বা ক্ষতিগ্রস্ত কারা হয়েছে, বিএনপি হয়েছে, জামাতের গায়ে তেমন লাগে নাই। দেখেন, জামাতের গায়ে কেন লাগবে? কারণ জামাত তো আসলে গুপ্ত সুপ্ত অবস্থায় প্রত্যেকটা দলের সাথেই ছিল এবং আছে। আমি নিজে বিশ্বাস করি এই মুহূর্তে বিএনপিতে অ্যাটলিস্ট 20-30% জামাত ইসলামী লোকজন আছে আছে। এটা এটা তাদের একটা স্ট্র্যাটেজি, এবং এই স্ট্র্যাটেজিটা তারা সব সময় খাটিয়েছে। এটাই তাদের রাজনীতি। তারা কিছু মানুষ প্রকাশ্যে থাকবে, কিছু মানুষ অপ্রকাশিত থাকবে, এবং তারা যারা গুপ্ত অবস্থাতে থাকবেন, জামাতে ইসলামী এমন একটি দল, যে দলে আপনি শারমিন বা আমি নাহরিন আজকে যে নাম লেখাতে পারবো না। আপনাকে একটা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, আপনাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, আপনাকে পাশ করতে হবে, তারপরেই আপনি ওখানে যেতে পারবেন। দেখেন, জামাতের কমিটি নিয়ে, হ্যাঁ, তাদের কিন্তু একটা কথাই আছে, তারা কমিটিতে কারা আছেন তারা নাম প্রকাশ করেন না। হ্যাঁ, এটা তাদের নাকি স্ট্র্যাটেজি। তাহলে আপনি চিন্তা করেন যে আপনি কমিটিতে আছেন, যে ছাত্র দলের একটা ছেলে রাকিব প্রেসিডেন্ট মনে হয়, হুম হুম সে একটি প্রশ্ন করেছিল যে শিবিরের কমিটির কথা, বলেছে যে শিবিরের কমিটি এরা নাকি এগুলো প্রকাশ করে না। তাহলে এই যে হুম জামাতে ইসলামী গায়ে তো লাগার কোনো কারণই নাই। কারণ জামাতে ইসলামী, ধরেন শারমিন আপা, আমি জানি না আপনি জামাত কিনা, আপনি জানেন না আমি জামাত কিনা, হ্যাঁ, এই এক রহস্যময় রাজনৈতিক দল। এই দল মানে সব জায়গাতে আছে। এখন
এইরকম একটা দল যখন মানে বলে যে জাতীয় পার্টিকেও মানে নিষিদ্ধ করতে হবে, আপনি দেখেন এটা বললে আবার বলবে যে স্বৈরাচারের দোষর। আপনি যাই বলেন না কেন, জাতীয় পার্টি যতই ন্যাক্কারজনক কাজ করুক না কেন, জাতীয় পার্টি কিন্তু তার নামে রাজনীতি করেছে। ছাত্র দল বিএনপি কিন্তু তার নামে রাজনীতি করেছে, তাকে কিন্তু গুপ্ত এবং সুপ্ত হতে হয়নি, তাই না? তাহলে এই জায়গা থেকে আমি মনে করি যে রাজনৈতিক স্ট্র্যাটেজিতে জামাত গুপ্ত সুপ্ত অবস্থায় সবসময় ছিল। নারীদের কাছে, যে নারীদের কাছে যাওয়ার, এটা কিন্তু জামাতের একটা বিশাল প্ল্যান। এটা কিন্তু বছরের পর বছর ধরে আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রায় হুম। প্রতিটি ঘরে প্রতিটি নারীর কাছে জামাতের নারীরা গেছে, এবং আমাদের কাছেও কিন্তু আসে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয়, আপনি খোঁজ নিয়ে দেখবেন যে তার আশেপাশের গ্রামগুলোতে তারা থাকেন, সংসার করেন, বিয়ে করেন, বাচ্চা হয়, মানে একটা কি ইকোসিস্টেম তৈরি করেন। এটা তাদের স্ট্র্যাটেজি। এবং এটা এমন না যে ধরেন আজকে বিএনপির এক লোক একটা কথা বলে ফেললো, সেটা নিয়ে ধরেন সবাই খুব হইচই করে। জামাতের কোন নেতা, আমি একদম খুব স্পষ্ট ভাবে বলতে চাই, যদি একটা কমেন্ট কোথাও এসে করে, তাকে তাদের ব্যক্তিগত কমেন্ট বলার কোনো জায়গা নাই। তারা এটা দলীয় ভাবে সিদ্ধান্ত নেয়, দলীয় ভাবে সিদ্ধান্ত নিয়ে তারা এটা করে। তাহলে এটা একটা অন্যরকম রাজনৈতিক দল। সো এটাই আমি বলছি যে যে প্রসঙ্গের মধ্যে আমরা ছিলাম, যে আওয়ামী লীগের ভোট তো আপনি আমি অস্বীকার করলে চলবে না, গায়ের জোরে তো কিছু অস্বীকার করা যায় না। এটি একটি পুরাতন রাজনৈতিক দল, অনেক অবদান আছে, এবং যে পরিমাণ অবদান আছে সেই পরিমাণ ধ্বংসাত্মক কাজও তারা করেছেন, এবং সেটার ফলাফল তারা এখন পাচ্ছে। তবে কিছু ভোট আওয়ামী লীগের আছে, এটা এখন কোন দিকে যাবে। তবে একটা প্রেডিকশন আমার কাছে মনে হয় যে জামাতে আওয়ামী লীগের ভোট কিছু তো যেত, কিন্তু জামাত হয়তো এনসিপির সাথে একটা অ্যালায়েন্স করার ফলে, কারণ এনসিপির উপর তো আওয়ামী লীগের একটি রাগ আছে, হ্যাঁ? তো হয়তো জামাতের কিছু ভোট হয়তো কমে যাবে, এটা আমার ধারণা আওয়ামী লীগের সাইড। এটা আমার জি, ব্যক্তিগত মতামত। জি। একটু নারী প্রার্থীদের মধ্যে আপনি বলছিলেন যে প্রত্যন্ত অঞ্চলেও মানে জামাতের নারীদের নারী প্রার্থী না মানে নারী ভোটারদের মধ্যে তাদের প্রভাবের কথা বলছিলেন। মাসুদ কামালের আমি দেখছিলাম, মাসুদ কামাল আপনি কন্টেন্টও বানিয়েছেন, শুধু মানে প্রত্যন্ত অঞ্চলেই দেখছিলাম না, মানে আধুনিক পোশাক বলি বা পশ্চিমা পোশাক আশাক পরা তরুণীরাও এখন বলছেন তারা জামাতে ভোট দেবেন। এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? আপনি বলছিলেন আপনার একটা কন্টেন্ট আমি দেখেছি, তারপরে একটু যদি বলেন। হ্যাঁ, না আমি বলেছিলাম যে আসলে এটা দেখছি, আমরা কিন্তু আমরা অনেক আধুনিক পোশাক পরা নারীকে দেখছি, তারা জামাতকে ভোট দিবে বলেছে এবং কোনো যুক্তি ছাড়াই বলেছে। তাকে এটা জিজ্ঞাসা করা হয়েছে কেন দিবেন, তো যে আমি দিব কারণ তারা আসলে দেশটা ঠিক হবে। এখন তারা দেশটাকে কিভাবে ঠিক করবে এ সংক্রান্ত কোনো কথা কিন্তু জামাতের কোনো নেতার কাছ থেকে আমি হুম, পর্যন্ত শুনিনি। ওই ভদ্র মহিলা কোথায় শুনেছেন আমি সেটাও বলতে পারবো না, সেটা বলেন উনি। কিন্তু এটাকে কিন্তু আপনি ইগনোর করতে পারবেন না। হুম, আমি কিন্তু নিজেও লক্ষ্য করি, যেমন আমি এটা আজকেও আমি বিভিন্ন অনেকের সঙ্গে আমি আলাপ করি, দেখা হলে করি। যেমন ধরেন আমি তো একসময় স্টুডেন্ট ছিলাম, আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম তখন কিন্তু ওখানে জামাতের রাজনীতি নিষিদ্ধ ছিল। নিষিদ্ধ ছিল মানে কি, ওই ছাত্ররা যতগুলি ছাত্র সংগঠন ছিল সবাই মিলে একটা ঐক্যমত্যে পৌঁছেছিল তারা জামাতকে রাজনীতি করতে দেবে না। এগুলো রাজশাহী ইউনিভার্সিটি কিছু ঘটনাকে কেন্দ্র করে। হুম, তো এবং আমি তখন দেখেছি তারপরে জামাত গোপনে গোপনে কিছু আসতো, কিন্তু যতটুকু আমি দেখেছি যে নারীদের মধ্যে জামাতের আসলে কোনো অবস্থানই ছিল না, একদমই ছিল না। তো এইবার যখন ডাকসু নির্বাচন হয় তখন আমার ধারণা ছিল যে মেয়েদের হলে তো জামাত হারবে, আমার ধারণা ছিল। কিন্তু আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম যে মেয়েদের হলেও জামাত জিতেছে। এখন রাজশাহী জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কি হয়েছে এটা প্রফেসর নাহরিন বললেন, উনি এখানে ইঞ্জিনিয়ারিং দেখেছেন, সেটা আমি বলতে পারবো না। কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে কেউ কিন্তু কমপ্লেনও করে নাই, যারা হেরে গেছে তারাও বলে নাই যে এখানে ইঞ্জিনিয়ারিং হয়েছে। না তার বলেছে তো, মানেটা হলো এই, বলেছে তো, এমনও তো বলেছে যে হাসিনাকেও হার মানিয়েছে, মানে এরকম একদম এইভাবেই শব্দ ব্যবহার না করেছে না যে না তাকেও না, আমি এরকম এই পাইনি নির্বাচন ভাইয়া। দুই একজন ছাত্র বিচিত্র করে দলের ছাত্র। বলেছে, কিন্তু নর্মালি নর্মালি আমি এটা পাইনি যে তারা খুব বলেছে যে তারা, আমি তো এখনো দেখি, না, আমি আমি লিখিত আমি দিন। কিন্তু দু একজন স্টুডেন্টের সন্ধানও পেয়েছি যাদেরকে আমি জিজ্ঞাসা করেছি আপনারা জামাতকে ভোট দিয়েছেন কেন, উত্তর কি পেয়েছি জানেন? তার উত্তর দিয়ে তার যারা জামাতকে নিরাপদ মনে করেছে। হুম, এখন এই যে নিরাপত্তার কথা তারা বলছে, এখানে আমার একটা ইকুয়েশন কিন্তু আসে আসলে, সেই ইকুয়েশনটা অন্য জায়গায় আমি বলি। কিন্তু তার আগে আমি বলি যে মেয়েদের মধ্যে একটু চেঞ্জ এসেছে, এটা এসেছে। আপনি পুরো সোসাইটিতে চেঞ্জ আনতে পারেন, এখানে আনবেন না কোনো। আর গ্রামের মেয়েদের মধ্যে জামাতের অনুপ্রবেশটা খুব চোখে পড়ার মতো। অনেক গ্রামে আপনি যোগাযোগ করে দেখেন, তারা কিন্তু মানুষের কাছে যাচ্ছে এবং গ্রামের মেয়েরা তো অত তর্ক করতে পারে না,
অত তর্ক করেও না, তারা ব্যস্ত থাকে খুব। ওই ব্যস্ততার মধ্যে দুই একজন যারা আসে তারা অতিথি পরায়ণ হয়, আসে বসতে দেয়, কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে। ওরা তো প্রথম বলে নামাজের কথা, আসেন নামাজ পড়েন, নামাজটা 5 ওয়াক্ত পড়েন, নামাজ তো ভালো কাজ, এগুলো এগুলো তারা তাদের টেকনিকে অগ্রসর হয়। এক একটা এডুকেশনাল যে স্টেজ আছে, শিক্ষার মান অনুযায়ী তারা এক এক ভাবে অগ্রসর হয়, এক একজনের জন্য এক এক স্ট্র্যাটেজি। তো সেভাবে এবং সেই মারা তো তার মেয়েদেরকেও প্রভাবিত করে। এবং আবার এই মেয়েরাও চিন্তা করে যে এখানে এখানে আরেকটা হিসাব আছে, কিন্তু সেটা আমি বলি আপনাকে, যে এই এই বিশ্ববিদ্যালয়গুলো যে জামাত জিতেছে, এর পেছনে আরেকটা কারণ হলো যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের মধ্যে একটা ভীতি ছিল। এটা কিন্তু ছাত্রলীগের প্রতি না, এই ভীতিটা ছিল সরকারি দলের প্রতি। ছাত্রলীগ যেহেতু সরকারি দল ছিল, সেহেতু তারা টর্চার করেছে, গণরুম করেছে, মিছিলে জোর করে নিয়ে গেছে, এই ভীতিটা তাদের মধ্যে ছিল। এবং এই স্টুডেন্টরা চিন্তা করেছে আমরা একটা সরকারি দলের ছাত্র সংগঠনকে আসতে দেব না। এই চিন্তা থেকেও তারা কিন্তু বেসরকারি একটা দল হিসেবে তারা জামাত করেছে। এটাও হতে পারে, আমি আমার এগুলি হাইপোথিসিস, আমি শিওর না, কিন্তু আমি মনে করি কিছু হয়েছে, কিছু পরিবর্তন হয়েছে। মেয়েদের মধ্যে ধারণ, আপনি একটা কথা বলেন আমাকে, আপনি দেখেন না কেন এখন হিজাব পড়ার সংখ্যা কত, হিজাব পড়ার হার কত? 70-80% স্টুডেন্ট হিজাব করতেছে। তো যারা 80% যদি হিজাব পড়ে মেয়েরা, তাদের মধ্যে যদি এই আউট অফ 80% যদি 60% জামাতকে ভোট দেয়, তাহলে তো জিতা যায়। হিজাব পরে কেন? কারণ এটা তো একটা মনোজগতে একটা চেঞ্জ তো আসছে, এই চেঞ্জটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। এই চেঞ্জটা আসছে, এই চেঞ্জের জন্য বেসিক্যালি দায়ী হলো শেখ হাসিনা। আমি বলবো যে এটা আবার কোন দিকে যেতে, এই চেঞ্জের জন্য শেখ হাসিনা দায়ী। সে তো তাদেরকে থেকে কওমি জননী এই উপাধি পাওয়ার জন্য কি না করছে, ওদেরকে সব দিয়ে দিছে, দিছে না? ভোট তো পায়নি একটা ওদের কাছ থেকে, ওদের কাছ থেকে ভোট একটাও পায় নাই, কিন্তু সব দিয়ে দিছে। এবং ওর প্রতিফল পাঠ্যপুস্তকে চেঞ্জ আনছে শেখ হাসিনা, আনে নাই? অস্বীকার করতে পারবেন, আনছে। ওই আপনার হেফাজতের কথা অনুযায়ী তারা পাঠ্যপুস্তকের সিলেবাস চেঞ্জ করছে, করছে তো ভাই। এখন আপনি শৈশব থেকে একটা স্টুডেন্টকে শিখাইছেন, ওই শিক্ষাটা দিয়েছেন, আপনি এখনো মানে শুকর গুজারি করেন আল্লাহর কাছে যে বিজ্ঞান পড়া বন্ধ করা হয় নাই। ওই দাবি উঠতে পারে, বিজ্ঞান পড়া বন্ধ করে দরকার নাই, হইতে পারে। এখন এইগুলি যে হয়েছে, এখন এত বছর ধরে হইতে থাকছে, তার কোনো প্রতিফলন হবে না। আপনি যে বীজ বৃক্ষের যে বীজ রোপণ করেছেন, সেখানে যে গাছটা তো হয়েছে রে ভাই, সেই গাছের কুবাতাস আপনাকে সহ্য করতে হবে, এবং সেটা এখন আমরা সহ্য করতেছি। আগামীতে কোন সরকার আসবে, এটাকে কিভাবে কে ট্যাকেল করবে, তার উপর অনেক কিছু নির্ভর করবে, কিন্তু খুব সহজ হবে না। জি, ডক্টর নারিন, এই বিষয়ে যদি আপনি কিছু বলা থাকে একদম ছোট্ট করে শুনে আমি একটা পরের প্রশ্নে যাবো। জি। না, এবার এই বিষয়ে আসলে একটু বেশি বলতে চাচ্ছিলাম, কারণ জি, হচ্ছে যে বলেন। মাহমুদ কামাল ভাই যেভাবে বললেন আমি বিষয়টাকে অন্যভাবে দেখি। দেখুন, একটা আধুনিক মেয়ে কেন জামাত ইসলামের ভোট দিবে, এই প্রশ্নটা আসে, তাই না? আপনি দেখেন জামাতের স্ট্র্যাটেজিটা কি। জামাত খুব স্মার্ট কিছু মেয়েদেরকে নিয়ে আসছে। আপনি দেখবেন যে আমাদের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের চক্ষুশূল, কারণ আমরা যে ন্যারেটিভ তৈরি করি তার পক্ষে যায় না। কিন্তু আমার থেকেও ধরেন আরো আধুনিক পোশাক পরা কোনো একজন শিক্ষিকা, যিনি কিনা নায়িকার থেকেও কম কিসের মানে এরকম ট্যাগ দিয়ে তাকে মানে দেখানো হয়, হ্যাঁ? তিনি কিন্তু জামাতের কর্মী, তাই না? বা মানে জামাতি ইসলামীর সাথে তিনি আছেন। এগুলো কেন করে জামাতি ইসলাম? বা আপনি যদি জামাত ইসলাম যেসব স্মার্ট মেয়েদের কথা বলছেন, যারা হিজাব করে খুব ইংলিশে কথা বলে সেদিন পলিসি দিয়েছে, জামাত সবসময় নেপোটিজমের কথা বলেন না? তারা কিন্তু দেখবেন প্রত্যেকে কারো স্ত্রী, কারো বউ, কারো মানে জামাতের কিন্তু ফ্যামিলিগত ভাবে এই জিনিসগুলো আছে যে তাদের স্ত্রীরা, তাদের বউরা কিন্তু এই কাজগুলো করে, তাদের মেয়েরা কিন্তু এই কাজগুলো করে। দেখেন জামাত ইসলাম কি গেম গুলো প্লে করেছে। ইসলাম ধর্মে মানে হিন্দু যারা তারা মূর্তি পূজা করে, তাই না? মূর্তি পূজা হচ্ছে সরাসরি ইসলামের বিরোধী। আপনি কোনো বিধর্মীকে বিয়ে করতে গেলে, খ্রিস্টানকে বিয়ে করতে গেলে প্রথমে মুসলমান হওয়ার দরকার নেই, কিন্তু হিন্দুকে যদি আপনি বিয়ে করতে চান তাহলে কিন্তু তাকে প্রথমে মুসলমান হবে। সেই হিন্দুকে জামাত ইসলামী নমিনেশন দিয়েছে। তার মানে একটা উদারপন্থী ভাব জামাত ইসলামী দেখাতে চেয়েছে, সেটার একটা ইম্প্যাক্ট পড়ে। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে, আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়াই, খুব কাছ থেকে ছাত্রীদেরকে দেখি, এবং আমি একটা কোর্স পড়াই অ্যানথ্রোপোজিওগ্রাফি, সো আমার একটা স্বাধীনতা থাকে ওদেরকে প্রশ্ন করা। সেই জায়গা থেকে যদি আমি বলি, এই ধারণাটা কমপ্লিটলি ভুল যে একটা মেয়ে ইসলামিক মনোভাব থেকে হিজাব করে। আমি পার্সোনালি জিজ্ঞেস করে দেখেছি, ক্লাসরুমে জিজ্ঞেস করে দেখেছি, অনেক ছাত্রছাত্রী আমাকে, অনেক ছাত্রী আমাকে বলেছে তারা যেহেতু পাবলিক ট্রান্সপোর্টে আসে,
পাবলিক ট্রান্সপোর্টে তারা মনে করে বোরকা পরাটা এক ধরনের তার শিল্ড, তাকে এক ধরনের সিকিউরিটি দিবে, কিন্তু সে হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ে। এরকম হয়। এমন কয়েকজন মেয়ে আছে যারা আমাকে বলেছেন যে ম্যাডাম, হলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তো ভেতরে কি পড়া থাকে ওটা নিয়ে চিন্তা করি না, বোরকা পরে চলে যাই। আমি আমার অনেক স্মার্ট বান্ধবীদের ঢাকা শহরে গুলশান বনানীতে দেখেছি, যেহেতু এয়ার পলিউশন অনেক বেশি, এজন্য তারা কিন্তু হিজাব করে। এরকমও কিন্তু ঘটনা আছে। এমনও হুম আমি অনেক মানুষকে চিনি শারমিন আপা, আমার ধারণা আপনিও চিনেন, সকালবেলা হিজাব করে অফিসে যাওয়ার সময়, বিকালের পার্টিতে হিজাব করেন। আবার এটা আমি যে মোটা দাগে বলছি, মানে এখনই গালাগালি শুরু হবে হুম যে হুম ইসলাম মানে এর নাম এনে বা ইসলাম হুম বিদ্বেষী আমি, সেটা না, এটা রিয়ালিটি। একটা জায়গাতে আপনি দেখবেন বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়টা পুরা বাংলাদেশের রিফ্লেকশন না। পাবলিক বিশ্ববিদ্যালয়ে কত হাজার ছাত্রী পড়ে, পাবলিক বিশ্ববিদ্যালয়টাতে কি হয়েছে জানেন? গত 10-15 বছর পাবলিক বিশ্ববিদ্যালয়ে কারা পড়তে এসছে এটা আপনাকে দেখতে হবে। আমাদের সময় পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াটা কিন্তু একটা স্টেটাস সিম্বল ছিল না, যে আপনি মেধাবী পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েন, বাবার যতই টাকা থাকুক না কেন। এখন কিন্তু আপনার বাবার টাকা আছে, আপনি মেধাবী, আপনি বিদেশ যাচ্ছেন, বা আপনি মেধাবী, বাবার অত টাকা নাই, আপনি প্রাইভেটে পড়ছেন, এবং আপনি মেধাবী আর কিন্তু মানে টাকা পয়সা কিছুই নাই, আপনি পাবলিকে যাচ্ছেন, এবং পাবলিকে আমি এটা মানে খুব শক্ত সামর্থ্য ভাবে বলতে চাই, পাবলিকে এখন 50, 60, 70% স্টুডেন্ট মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসে, একটা দরিদ্র জনগোষ্ঠী হুম পাবলিক হুম বিশ্ববিদ্যালয়ে আসে। এটা একটি রিজন এইসব হিজাব করার পেছনে। আরেকটি রিজন কি জানেন? আমার অনেক ছাত্রী এবার আমাকে হুম বলেছেন যে ছাত্র শিবির বা যারা ইসলামিক দল করে তারা ঈদের সময় তাদেরকে কাপড় দিয়েছেন। ধরেন আজকে আপনি শারমিন আপা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনার ভাইয়ের কোনো চাকরি নাই, আপনার ভাইকে ইসলামী ব্যাংকে চাকরি দিয়ে দিবে। আপনার মা অসুস্থ, সেই গ্রামের বাড়িতে যে তাকে ঈদ মিছিলাতে আনার ব্যবস্থা করবে, আপনাকে কোচিং এ পড়িয়ে আপনাকে হুম একটা হুম স্কলারশিপ দিবে। তাহলে এই যে বছরের পর বছর তারা যেটা করেছে, এটারও তো একটা রিফ্লেকশন আছে। তবে হুম আমি এখনো বিশ্বাস করি যে এটা এমন না যে যে মেয়েগুলো রিয়েলি পর্দা করে বা ইসলামকে ফলো করে তারা যে সবাই জামাতের সাপোর্টার, এটা আমি বিশ্বাস করি না। এটা জি আমার জি আপনি এটা পরে এটা আপনি একটা বুঝবেন। হ্যাঁ, পোশাকের সাথে একটা বিষয় উল্লেখ করলেন। কৌশলে তো খুব ভালোই মনে হয়, যদি মানুষের সাহায্য করে এরকম উপরে আসা যায় বা একটা পজিশন করা যায় তাহলে তো খুব ভালোই শোনায় সেটি। আমি আসলে শুরু করলাম যেটি দিয়ে সেটির দিকেই শেষ করি, যে ভোটের প্রচারণা, ভোটের পরিবেশ দিয়ে শুরু করেছিলাম, সেটি দিয়ে একটু শেষ করি। যে দেখছিলাম আজকের খবরের শিরোনাম, ঢাকার বেশিরভাগ আসনই ঝুঁকিপূর্ণ এবং শঙ্কা লুট হওয়া যে অস্ত্র সেটি একটা শঙ্কার কারণ তৈরি হয়েছে। কিন্তু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তো বলেছেন যে লুট হওয়া অস্ত্র উদ্ধার হয়নি, কিন্তু এটি নির্বাচনের সময় ব্যবহৃত হবে না, এই প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন। আসলে লুট হওয়া অস্ত্র কতটা শঙ্কা তৈরি করে, আর স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিশ্রুতিতে একটুখানি আশ্বাস পান কিনা মাসুদ কামাল? স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য নিয়ে কথা যত কম বলবেন তত মানুষের আপনি মানে হাসির খোরাক কম হবেন আর কি। কাজে এটা নিয়ে আলোচনা না করে ভালো। উনি তো মানে কি বলবো, ওনার সঙ্গে কি যারা অস্ত্রগুলো লুট করেছেন তারা কি ওনার সঙ্গে আলাপ করছেন? বলছেন যে স্যার এই অস্ত্র আমরা এই নির্বাচনে ব্যবহার করব না? উনি কেমন করে জানবেন ভাই? মানে উনি যে কি বলেন না বলেন, বয়স হয়েছে, বড় মুরব্বী মানুষ, ওটা থাক। হ্যাঁ, অন্য প্রসঙ্গ বলি। এটা হলো যে আইন শৃঙ্খলার যে বিষয়টা, হুম সেটা আসলে আমি মনে করি না এই নির্বাচনে খুব একটা সংঘাত হবে, এটা আমার ধারণা। যদি নির্বাচনটা নর্মালি হয়, যদি ভোটটা পাবলিক যেটা ভোট দিচ্ছে, ভোটার যে ভোটটা দিচ্ছে সেই ভোটটা সেভাবে কাউন্ট হয়, তাহলে কোনো ধরনের ঝামেলা হবে না। যদি এর মধ্যে আবার আরেকটা কথা আগেও বলেছি, যদি আওয়ামী লীগ কোন রকম বিঘ্ন সৃষ্টি না করে, বাট আমার হিসাব মতো আওয়ামী লীগ কোনো বিঘ্ন সৃষ্টি করবে না, তাহলে আমার ধারণা ওনারা চুপচাপ থাকবে, ওনারা নির্বাচনকে প্রতিরোধ করার চেষ্টা করবে না, এটা আমার ধারণা। কারণ ওনারাও চায় যে নির্বাচন হয়ে যায়। যদি আওয়ামী লীগ থেকে কোনো এরকম ঝামেলা না আসে, তাহলে বিএনপি আর জামাত থাকবে। বিএনপি তো মারামারিতে যাও, তো তার চেয়ে তো মনে করে সে এমনি জিতবে, সে মারামারি করবে কোন দুঃখে? করবে না। আর কেন, জামাত বিদ্রোহী কিছু প্রার্থী করবে আছে না। না বিভিন্ন আসনে, তারা তো নিজেদের মধ্যে মারামারি করতেই পারে। দু একটা আসনে হতে পারে, এটাতে এখনো দেখতেছি যে আজকে দেখলাম কই জানি একটা অষ্টগ্রাম না কোথায় চেয়ার ছোড়াছুড়ি হচ্ছে নিজেরা। ওরকম ওগুলি ভাই দেখেন, এত বড় দেশটা কিন্তু একদম নির্বাচন আসন কিন্তু কম না, 300 আসন। তো 300 আসনের মধ্যে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, একদম ঘটবে না তা না। আপনি যত সাবধানে গ্লাসে আবার করে তো পানি নিয়ে স্বরাষ্ট্র ফেলতে উপদেষ্টা একদিন সেটা প্রার্থীদেরকে করবে। মানে অস্ত্রও দিচ্ছেন, আগ্নেয়াস্ত্রও দিচ্ছেন। হ্যাঁ, ওইটা আবার আরেক জিনিস। এটা শুনেন, এটা হলো কি জানেন, আমি বললাম তো যে আমরা এমন এক সরকারের হাতে পড়ছি যে তাদের মাথার মধ্যে মানে কোনো কাণ্ড কেন আজকে না আমার সন্দেহ হয়। আচ্ছা, এই যে প্রার্থীদের কষ্ট দিবে, ধরেন কথার কথা,
তার সঙ্গে গানম্যানকে অস্ত্র দিল। ঠিক আছে, আপনি এখন পুরো দৃশ্যটা ভিজুয়ালাইজ করেন তো। একজন প্রার্থী, তার ডান হাতে একটা পিস্তল, বাম হাতে লিফলেট, তার পেছনে গানম্যানের হাতে একটা শটগান নিয়ে আসে, গ্রামে যায় কৃষককে বলতেছে, চাচা আমাদের ভোটটা দিয়ে। ওই কৃষক ভোট দিবে, সে তো অস্ত্র দিয়ে দৌড় দিবে ভাই। এটা কি মানে এটা কি এটা মানে এটা কার্টুন নাকি? মানে এখন এরা করে, এরা মনে করে বিয়ার হয়ে যাবো, কি হবে বলেন? তো এগুলো ফাজলাম হচ্ছে, জাস্ট ফাজলাম আমি মনে করি। তারপরেও আমার জানি কেন মনে হয় নির্বাচন ভণ্ডুল করার কেউ চেষ্টা করবে না, নির্বাচনে কোনো মারামারি হবে না, হুম এবং আমার ধারণা নির্বাচন শান্তিপূর্ণ হবে। কারণ এটা জি হয়তো যদি খুব একটা নেক টু নেক ফাইট হইতো, কিন্তু এখানে আমার মনে হয় না যে নেক টু নেক ফাইট হবে, যে কারণে অসম লড়াই খুব একটা জুৎসই হয় না। জি ডক্টর নাহারিন, আপনার কি মনে হয় নির্বাচন ভণ্ডুল করার চেষ্টাও কেউ করবে না, কেউ মানে মারামারি হবে না বা শান্তিপূর্ণই হবে বলে মাসুদ কামালের যে কনক্লুশনটা সেখান থেকে আপনার কাছে আসি, আপনার কি মনে হয় কেমন ওই যে থাকবে? যেটা হয়েছে 17 বছর আমরা স্বপ্ন দেখেছি না, মানে ধরেন ওই স্বপ্নের কন্টিনিউশনই মাসুদ ভাইয়ের মধ্যে আছে, তাই না? আমরা ওই স্বপ্নই দেখি যে এরকম হবে না। আমি আসলে এই স্বপ্নটা দেখতে চাই কামাল ভাইয়ের সাথে, দেখতে চাই যে নির্বাচন এরকম কিছু হবে না। তবে ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলি না, আমাদের মাসুদ ভাইয়ের সাথে বলি যে আমাদের এমনই এক দুর্ভাগ্য, এমনই স্বরাষ্ট্র উপদেষ্টা পেয়েছি। মাঝে মাঝে আমি জানি না এটা পাবলিকলি বলা উচিত কিনা, আমার মনে হয় যে আমিও যদি একটা জোরে ধমক দিই উনি কেঁপে উঠবেন। মানে এইরকম একটা স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা পেয়েছি। তো এই যে এই কথাটাও আমি বলতে চাচ্ছিলাম যে উনি কি আসলে, ওনাকে কি কানে কানে সে বলে গেছে যে এই অস্ত্র আমি ব্যবহার করবো এটা করার জন্য, ওইটা করবো ওইটা করার জন্য? এটা তো না। এই ধরনের বালুখিল্য কথা বলাটা একটা মানে উচিত না এই জায়গা থেকে। আর যেটা যে গানম্যানকে, এবং আপনি চিন্তা করেন একটা আর্মস আপনি প্রার্থীকে দিলেন, বাংলাদেশের কয়জন প্রার্থী জানে কি করে একটা আর্মস ব্যবহার করতে হয়, আর্মসটা কিভাবে রাখতে হয়? এগুলোও কিন্তু একটা ট্রেনিং এর বিষয়, তাই না? তো কোথায় রাখতে হবে? আমরা তো জানতাম যে যারা প্রাইভেটলি গান ওন করে, ইলেকশনের আগে সেগুলো জমা দিতে হয়। আজকে আমি শুনলাম যে 38% যে গানগুলো মানে অস্ত্রগুলো চুরি হয়ে গিয়েছিল, লুট হয়ে গেছিল, 38% ফেরত আসেনি। তারা এখন বলে এটা পানিতে ফেলে দিয়েছে কেউ, কি হয়েছে না হয়েছে। তার মানে একটা শঙ্কা তো আছে যে এই ধরনের অস্ত্র মানে সাধারণ মানুষের হাতে আছে। এটা একটা শঙ্কা। আর তার সাথে সাথে আরেকটা শঙ্কা কি জানেন? প্রতিদিন ঘুম থেকে উঠে শুনি কি পুলিশের মনোবল ভেঙে গেছে। আপা হুম বলেন তো, বা আপনি যখন পুলিশে জয়েন করবেন, আর্মিতে জয়েন করবেন, আপনার তো অনেক সাইকোলজিক্যাল টেস্ট দিয়ে সেখানে আসতে হয়। মনোবল কি এতই ঠুনকো জিনিস যে একটা ধরেন পৃথিবীর কোন দেশ দেখাতে পারবেন যে যুদ্ধের পরে ওই দেশের পুলিশের মনোবল ভেঙে যায়? বাংলাদেশের পুলিশ এমন কি পুলিশ যে তার মনোবল ভেঙে যায়? আমাকে পুলিশের একজন কর্মকর্তা উনি বলেছেন যে অ্যাকচুয়ালি এটা ইচ্ছে করে নাকি বলা হয়, তাদের নাকি সেই সক্ষমতা আছে, কিন্তু এটা বলে জনমনে এক ধরনের ভীতি তৈরি না করার চেষ্টা কিন্তু নাকি কিন্তু করা হয়। কিন্তু এখন দেখা যায় ছোট বাচ্চা ছেলেরা তারাও গিয়ে পুলিশের ওসিকে ডিআইজিকে যেভাবে হুমকি ধামকি দেয়, আপনি বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানে উপদেষ্টা কেঁপে উঠবেন, পুলিশ তো কেঁপে ওঠে তারা যখন হুমকি ধামকি দেয়। এটা তো আসলে মনোবলের বহিঃপ্রকাশ না কিসের বহিঃপ্রকাশ জানি না, কিন্তু এরকম ঘটনা তো দেখা যেত না আগে। শুনেন, কেঁপে তো উঠবে। আপনি দেখেছেন সিলেট না কোথায় এক ছেলে এসে মানে খুব জোরালো ভাষায় বলছে পুলিশকে মেরেছি, এইটা করেছি ওইটা করেছি, তাকে আবার সন্ধ্যাবেলা জামিন দেওয়া হচ্ছে। এখন এইটা তো শুধু খালি পুলিশ কেঁপে ওঠে কি কারণে? কারণ সে জানে যে এখানে কোনো একটা রিয়াকশন দেখালে মব যেভাবে করে তাকে অ্যাটাক করবে, তাই না? এটা কিন্তু অ্যাকচুয়ালি মব কালচার। আপনার কি মনে হয় না আপা যে যেভাবে করে ঘোষণা দিয়ে প্রথম আলো, ডেইলি স্টার হুম ভাঙা হয়েছে, আমার হুম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নেতা যেভাবে প্রকাশ্যে বলেছে উদিচিকে ঘুরিয়ে দিতে হবে, এবং হুম পরে উদিচিকে ঘুরিয়ে দেওয়া হলো, এই সরকারের কি কোনো ডিজিএফআই নাই? এই সরকারের কি কোনো গোয়েন্দা বাহিনী নাই যারা হাদি মরার পরেই বুঝতে পেরেছিল যে এই ধরনের একটি ঘটনা ঘটবে? 200-100 মানুষের মব যে সরকার কন্ট্রোল করতে পারে না, আমি তো বলবো যে এটা আসলে সরকারের অক্ষমতা নয়, হুম এটা হচ্ছে সরকার এক ধরনের সিলেক্টিভ কাকে থামাবে। ধরেন যমুনার সামনে আপনি আমি গেলে গরম পানি মারবে, আমরা দেখেছি পূর্বে অনেকে গিয়েছে তাদের হুম। স্বস্তি দেওয়ার জন্য ঠান্ডা পানি মেরেছে। তার মানে হচ্ছে কাকে ঠেকাবে কাকে ঠেকাবে না এই ব্যাপারে সরকার খুবই সিলেক্টিভ। তাহলে মানে আপনি কি ব্যক্তিগত বলবেন পুলিশের মনোবল আসলে ভাঙে নাই, কি ভেঙেছে যে এই ধরনের কাজে তারা আসলে ওই যে 200-100 লোকের মব কেন পুলিশ নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু তারা কিন্তু মবের কাছে ঝাড়ি খেয়ে চুপ থাকে, কিছু বলতে পারে না, মানে একদম কেন বলতে পারে না, কি ভেঙেছে তাদের যে তারা বলতে মানে পারে না? তাদের আসলে কিছুই ভাঙে নাই, তারা আসলে সব ঠিকঠাকই আছে, কিন্তু উপর থেকে যে মানে কমেন্টটা আসতে হবে সেটা ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে। হ্যাঁ, হুম হুম বিষয়টা হচ্ছে এটা যে তাদের পুলিশ তো ইচ্ছা করলে তাকে তো একটা মানে কমান্ড আসতে হবে উপর থেকে না, যে তুমি এইভাবে অ্যাকশন করো বা এটা, তো তাকে তাকে যখন ওইভাবে করে বলা হয় না,
আমার পুরা হুম। মানে আমি তখন বাইরে ছিলাম, আমি দেখছিলাম ভিডিওতে প্রথম আলো যেভাবে ভাঙা হয়েছে বা ডেইলি স্টার যেভাবে ভাঙা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে সরকার এটা সদিচ্ছার অভাব, এটা পুলিশ বা আপনি আপনি খালি হুম। একটা জিনিস চিন্তা করেন, আচ্ছা, আমরা আমার একটা ছোটবেলায় ছোট্ট প্রশ্ন, কমেন্ট কি আসতে হবে যে ব্যবস্থা নাও, নাকি এটা তো একটা স্বাভাবিক ব্যাপার যে এরকম ঘটনা ঘটলে ব্যবস্থা নিতে হবে, নাকি আসতে হবে যে ব্যবস্থা নিও না, মানে কেন তারা ব্যবস্থা নেবে না, এটা আমার আসলে প্রশ্ন। মানে আমার কেন জানি মনে হয় আপা যে এইরকম কি কিছু আছে কিনা, যে তাদেরকে ওইরকম করে বলা হয় যে এতটুকু পর্যন্ত যাবে, এর বেশি আর তাকানোর দরকার নেই। হুম আপনি বলেন তো আপনার শৈশবে মনে পড়ে একটা আর্মির গাড়ি আসলে মানুষ দৌড়ে পালাতো, তাই না? হুম হুম, সেনাবাহিনী দেখলে কিন্তু বাংলাদেশের সব মানুষ সোজা হয়ে একদম যেত। একদম। সেই আমার ছোটবেলা কেন, সেনাবাহিনী, করোনা কালের কথাই চিন্তা করেন। হ্যাঁ চিন্তা করো, সেই সেনাবাহিনী দাঁড়িয়ে থাকে, তার সামনে দিয়ে এসব মানে ভাঙে, এটা হুম করে ওটা করে, তাহলে মানে সেই সেনাবাহিনী তো, তাই না? মানে এমন তো কিছু হয় না যে সেনাবাহিনীতে আমূল পরিবর্তন হয়েছে, সেনাবাহিনীতে সব হুম মানে ডক্টর ইঞ্জিনিয়াররা সেনাবাহিনীর সদস্য হয়েছেন, হুম। কোনো মানে সেনা সদস্য জি আর ওইখানে নাই, তারা কেউ আর্মস চালাতে পারে না। তার মানে এখানে কিছু একটা আছে আমার কাছে। জি। একদম শেষ বাক্যে কিছু একটা সম্পর্কে কিছু বলবেন, কিছু একটা আছে, মাসুদ কামাল। দেখেন, এই যে বললেন না সেনাবাহিনী পুলিশের কি ভেঙেছে, পুলিশের ভাঙবে কি, পুলিশের যিনি সর্বোচ্চ ব্যক্তি মানে স্বরাষ্ট্রমন্ত্রী, হুম স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার মেরুদণ্ড ভেঙে গেছে। তো পুলিশের না ভেঙে আর কি করবে, ওনার তো কিছু নাই আসলে। বিষয়টা হলো কি, যখন একটা মব ঘটছে, আপনি মবকারী যদি শাস্তির আওতায় না আনেন, তাহলে মব চলতেই থাকবে। আপনি মনে করেন একটা জিনিস, এই ওটা বলা এখন না ঠিক হবে কিনা যাই না, এই ধানমন্ডির সামনে একজন প্রৌঢ়া মহিলাকে একটা তরুণী হুম যে লাঠি দিয়ে পেটালো, পেটালো তো, ওই হুম। ঘটনায় পুলিশ অ্যাকশন নিল, গ্রেপ্তার করলো কাকে, যে মার খেলো তাকে, মহিলাকেই। হুম যে মার খেলেন তাকে গ্রেপ্তার করলো, তাকে নিয়ে জেলে ঢুকালো, তার জামিনও হলো না, তাকে জামিনও দেওয়া হলো না। তাহলে এখানে কি সরকার এই ঘটনার মাধ্যমে কি প্রমাণ করলো, যে পেটাবে, যে মব করবে সে ভালো, আর যে মবের শিকার হবে তাকে জেলে ঢুকতে হবে। এই তো হলো। মঞ্জুর আলম পান্না সাংবাদিক, তাকে নিয়ে জেলে ঢুকালো। হাফিজুর রহমান কার্জন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তাকে নিয়ে জেলে ঢুকালো। কি সে মব করছিল, সে কিছু করছিল, মবের তাকে শিকার নিয়ে জেলে হয়েছে। ঢুকতে হলো। যে মব করলো তাদেরকেও চিনে না, তাদের নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। তো এই সরকারে মানুষ বলে না, গভর্নমেন্ট হলো গিয়ে আসলে সবচেয়ে বড় মাস্তান। কারণ গভর্নমেন্টের কাছে অস্ত্র থাকে, গভর্নমেন্টের কাছে সেনাবাহিনী থাকে, পুলিশ থাকে, অমুক থাকে, তমুক থাকে, এরা সবাই গভর্নমেন্টকে হেল্প করে। আমাদের গভর্নমেন্টের সবচেয়ে বড় অস্ত্র হলো মব। তারা পুলিশের উপর নির্ভর করে না, তারা মবের উপর নির্ভর, কারণ পুলিশের উপর নির্ভর করলে হবে কি, পুলিশ এক পর্যায়ে জিজ্ঞাসা করতে পারে এটা কোন আইনে করবো কাজটা। মব তো জিজ্ঞাসা করবে না, মবকে বলবে ভাঙো, জ্বালাও, হুম তারা ভাঙবে, জ্বালাবে, আর সরকার দূরের থেকে দেখবে, এবং লোকে ভয় পাবে যে না, এখানে আইনত আইনের কিছু করা যাবে না, মুক্ত কণ্ঠে কিছু বলা যাবে না, কিছু দেখা যাবে না, হুম। এইগুলি করতে হবে। আমরা যা করবো তা তুমি দেখো। এই সরকার জি মবের উপর নির্ভরশীল একটা সরকার, জি যে কারণে মব তো বেপরোয়া হবেই। জি। জনাব মাসুদ কামাল, তাহলে আবার ওই যে আপনার লাস্ট কনক্লুশন যেটা ছিল যে ভন্ডুল করা, মারামারি করার কোনো খুব মারামারি হবার সংখ্যা দেখেন না, মব যদি এরকম অনিয়ন্ত্রিত থাকে তাহলে সেই সংখ্যাটা কি রয়েই যায় না? মব অনিয়ন্ত্রিত থাকলে সে সংখ্যাটা রয়ে যায়। হুম ইন্টারেস্টিং পয়েন্টটা বলি, এই যখন মব করতেছিল তখন যদি বিএনপির একটা গ্রুপ সেখানে আসতো, তাহলে কিন্তু মব সব দৌড়াইতো। বিএনপি আসে না কেন, বিএনপি স্বার্থ না,